আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে আমরা সরলরেখার তৃতীয় নম্বর লেকচার শুরু করব। তো এই লেকচারে আমরা সরলরেখার নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা মূলত বিভক্তিকরণ সম্পর্কে জানব। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, আমরা এই অধ্যায়ে আলোচনা করব হচ্ছে বিভক্তিকরণ, ঠিক আছে? আচ্ছা, সো আমরা বিভক্তিকরণ বলতে এটা আমরা এখানে দুই ধরনের বিভক্তি করব। একটা হচ্ছে অন্তর্বিভক্ত আর একটা হচ্ছে বহির্বিভক্ত। তাহলে চলো আমরা এগুলো ডিটেলস আলোচনা করব। অন্তর্বিভক্ত বলতে কি বোঝায় আর বহির্বিভক্তি বলতে কি বোঝায়। ওকে, তো দেখো, আমরা যদি এখন অন্তর্বিভক্তির ক্ষেত্রে এই জিনিসটা পড়াই, অন্তর্বিভক্তি আসলে জিনিসটা কি। মনে করো আমার কাছে একটা সরলরেখা আছে, ধরো এটা হচ্ছে আমাদের সরলরেখা। এই সরলরেখাটাকে, এই যে সরলরেখা, এই সরলরেখার দুই প্রান্তে আমরা দুইটা বিন্দু দিয়ে নিচ্ছি। একটা মনে করো এ বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে ভাইয়া x1, y1, আর একটা হচ্ছে বি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে x2, y2, ঠিক আছে? অর্থাৎ আমরা এখন অন্তর্বিভক্তি এই জিনিসটা পড়তেছি। দেখো, এই যে একটা সংযোজক রেখা দেখতেছো, এই সংযোজক রেখাকে ধরো একটা বিন্দু, মনে করো এই একটা বিন্দু, এই সি বিন্দুটা দেখো তো, এই রেখাকে দেখো তো একটা নির্দিষ্ট অনুপাতে ভাগ করছে না? দেখো তো, এই সি বিন্দুটা এই এ বি রেখাকে দেখো একটা নির্দিষ্ট অনুপাতে কি করছে, ভাগ করছে। সমান চিহ্ন দেখো, এই বিন্দুর এই পাশে হচ্ছে কতটুকু পাইছে এসি, আর এইটুকু হচ্ছে কত বিসি। তাহলে একটা নির্দিষ্ট অনুপাতে ভাগ করছে না? তাহলে এই যে কত অনুপাতে ভাগ করতেছে সেটা আমরা বলে দিচ্ছি। এখানে নির্দিষ্ট অনুপাতের মান হচ্ছে এই যে এইটুকুর মান হচ্ছে m1 আর এইটুকুর মান হচ্ছে m2, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি, এই সি বিন্দুটি এ বি রেখাকে কত অনুপাতে ভাগ করছে? m1:m2 অনুপাতে ভাগ করছে। তাহলে এটা কি বিভক্তি? এটা হচ্ছে অন্তর্বিভক্তি। দেখো, অন্তর্বিভক্তিটা কেমন বুঝবা? যদি দেখো বিভক্ত করে বিন্দুর দুই পাশে দুইটা বিন্দু থাকে, তাহলে বুঝবা ওই সংযোজক রেখাকে সে অন্তর্বিভক্তি করছে। যেমন দেখো, সি বিন্দুর এই বাম পাশে একটা বিন্দু এ আর ডান পাশের একটা বিন্দু কি বি, তাহলে দুই পাশে যদি বিন্দু থাকে তাহলে বুঝবো হচ্ছে এটা অন্তর্বিভক্তি করছে। আর যদি সি বিন্দুর একই পাশে দুইটা বিন্দু থাকে তখন এটা হচ্ছে বহির্বিভক্তি। বুঝতে পারছো? তাহলে এখন এই সি বিন্দুটা আমাদের এ বি রেখাকে কত অনুপাতে ভাগ করছে? m1:m2। এখন আমরা এই যে বিন্দুটা ভাগ করছে তার স্থানাঙ্ক বের করবো। তাহলে আমরা একটু লিখি, আমরা এখানে লিখতে চাই যে এ বি সংযোজক রেখাকে, এ বি সংযোজক রেখাকে সি বিন্দুটি দেখো তো কত অনুপাতে ভাগ করছে? m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, ঠিক আছে না? তাহলে সি বিন্দুটি কত অনুপাতে ভাগ করে? m1:m2 অনুপাতে বিভক্তি করে। এখন আসো, এই m1 এর পরিচয়টা কি ভালো করে বুঝো। m1 এর পরিচয়টা আমাদেরকে একটু ভালো করে ক্লিয়ার করতে হবে। m1 হচ্ছে, দেখো বিভক্তিকারী বিন্দু কোনটা? সিটা না? তাহলে এই দেখো m1 এর পরিচয় দিয়ে দেখো, বিভক্তকারী বিন্দু হতে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এখানে তুমি আগে বুঝো জিনিসটা যে এখানে কোন সংযোজক রেখাকে বলতেছে? এ বি সংযোজক রেখা। তাহলে এখানে প্রথম অক্ষর কি আছে? এ আছে না? এবং শেষে কি আছে? বি আছে। সো যখন বলবে এ বি সংযোজক রেখা, তাহলে বুঝে নিবা এখানে প্রথম হিসেবে কনসিডার করতেছে এ কে, আর দ্বিতীয় বিন্দু হিসেবে আমি কনসিডার করতেছি বি কে, তাই না? তাহলে এখন আসো, তাহলে এ বি সংযোজক রেখা, তাহলে এটা হচ্ছে প্রথম বিন্দু আর বিটা হচ্ছে দ্বিতীয় বিন্দু। তাহলে এ বি সংযোজক রেখাকে সি বিন্দু কত অনুপাতে? m1:m2 অনুপাতে অন্তর্বিভক্তি করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে m1 এবং m2 এর পরিচয় কি? দেখো, m1 এর পরিচয় প্রথম যেটা থাকবে তার পরিচয় হচ্ছে বিভক্তকারী বিন্দু কোনটা? সি না? তাহলে বিভক্তকারী বিন্দু হতে প্রথম বিন্দুর এই যে দূরত্বের অনুপাত, সেই দূরত্বের অনুপাতকে আমরা প্রকাশ করব m1 দ্বারা, ঠিক আছে? তাহলে m1 এর পরিচয় কি? বিভক্তিকারী বিন্দু হতে প্রথম বিন্দুর দূরত্বের অনুপাত। এই দূরত্বের অনুপাতটাকে আমরা বলতেছি m1। এবার আসো, শেষে যেটা থাকবে সেই m2 পরিচয় কি? সেই m2 পরিচয় হচ্ছে বিভক্তকারী বিন্দু কোনটা? সি না? সেই বিভক্তকারী বিন্দু সি থেকে এটা কি দ্বিতীয় বিন্দু না? সেই দ্বিতীয় বিন্দুর যে দূরত্বের অনুপাত, সেই অনুপাতটাকে আমরা প্রকাশ করতেছি m2 দ্বারা। বুঝতে পারছো? তাহলে এখানে m1 আর m2 পরিচয় কি? প্রথমে যে অনুপাতটা থাকবে তার পরিচয় হচ্ছে বিভক্তকারী বিন্দু হতে প্রথম বিন্দুর দূরত্বের অনুপাত, আর শেষে যেটা থাকবে সেটার পরিচয় হচ্ছে বিভক্তকারী বিন্দু হতে দ্বিতীয় বিন্দুর দূরত্বের অনুপাত, ঠিক আছে না? তো এগুলো নিয়ে কনফিউশন হওয়া যাবে না। ওকে, তাহলে এই অনুপাতে যদি ভাগ করে, এই সি বিন্দু যদি এ বি রেখাকে যদি দুইটা অংশে ভাগ করে, একটা m1 একটা কি m2, এই অনুপাতে যদি ভাগ করে, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা কীভাবে নির্ণয় করবো। আচ্ছা, তাহলে চলো আমরা একটু দেখে নিই সি বিন্দুর স্থানাঙ্ক আমরা কীভাবে নির্ণয় করতে পারি। আচ্ছা দেখো, আমরা প্রথমে এখানে সি বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে? সো সি বিন্দুর স্থানাঙ্ক মানে আসলে এই যে স্থানাঙ্ক মানে ভুজের মান এবং কার মান, কুটির মান, ঠিক আছে না? তো আসো ভুজ বের করি। হ্যাঁ, তো
তো আমি জিনিসটা তোমাকে আগে বুঝাই দিই সূত্রটা, পরে আমরা এটার প্রতিপাদন দেখাবো যে কীভাবে আসে। সো মনে রাখবা বুঝ যখন বের করবা নিচে অনুপাতের যোগফল, তাহলে অনুপাতের যোগফল কত বলো তো m1 প্লাস m2, m1 প্লাস m2, উপরেও অনুপাতের যোগফল লিখে দাও m1 প্লাস m2, ঠিক আছে না? তাহলে যখন বুঝ বের করবা এবং লিখবা নিচে হচ্ছে অনুপাতের যোগফল, উপরেও অনুপাতের যোগফল। যখন বুঝ বের করবা শুধু বুঝের হিসাব, যখন বুঝ বের করবা শুধু বুঝের হিসাব। ক্লিয়ার? তাহলে এখন আসো মনে রাখবা এই m1 এর সাথে যাবে, অর্থাৎ অনুপাতের সাথে তুমি যে অনুপাত নিবা তার সাথে গুণাকার লিখবা তার বিপরীত বিন্দুর বুঝ। যখন বুঝ বের করবা শুধু বুঝের হিসাব। তাহলে ভাইয়া বলো তো এই m1 এই অনুপাতের বিপরীত বুঝ কোনটা? x2 না? তাহলে এখানে m1 এর সাথে গুণ হবে x2 আর প্লাস তারপর দেখো তো m2 সাথে গুণ হবে তার বিপরীত বিন্দুর বুঝ। ভাইয়া বলো m2 এর বিপরীত বিন্দুর বুঝ কোনটা? x1 না? তো এখানে গুণ হবে x1। এটাই হচ্ছে আমাদের বিভক্তকারী বিন্দুর বুঝের স্থানাঙ্ক বের করার সূত্র, ঠিক আছে? সো এটাকে আমরা একটু যদি লিখতে বাক্স করে লিখে দিই, এটা হচ্ছে আমাদের x এর মান বের করার সূত্র। তো এই সূত্রটা তুমি কখনো মুখস্থ রাখবা না, আমি যেভাবে বলতেছি এইভাবে টেকনিকে মনে রাখবা। নিচে অনুপাতের যোগফল আর উপরে হচ্ছে m1 এর সাথে অর্থাৎ যে অনুপাত নিবা তার বিপরীত বিন্দুর বুঝ গুণ করবা, তারপর প্লাস এরপর আরেকটা যে অনুপাত আছে তার বিপরীত বিন্দুর বুঝ গুণ করবা, ঠিক আছে? তাহলে যখন বুঝ বের করবা শুধু বুঝের হিসাব। ওকে ওকে, এবার আসো কুড়ি যদি বের করতে চাও তাহলে ভাই আমরা একটু কুড়িটি একটু দেখি। y = এখানেও ঠিক সেম, নিচে অনুপাতের যোগফল দিয়ে দিবা m1 প্লাস m2, নিচে অনুপাতের যোগফল m1 প্লাস m2 দিয়ে দিবা, ঠিক আছে? এবার আসো উপরে m1, এই যে m1 এই m1 এর সাথে কে যাবে দেখো তো ভাইয়া, বললাম খুঁটি বের করলে খুঁটির হিসাব, তাহলে m1 সাথে যাবে বিপরীত বিন্দুর খুঁটি। বলো এই m1 এর বিপরীত বিন্দু, দেখো এটা কিন্তু বিপরীত না, হ্যাঁ m1 এর বিপরীত হচ্ছে এটা, তাহলে m1 এর বিপরীত বিন্দুর খুঁটি কত? y2, তাহলে এখানে y2 হবে, ঠিক আছে? তারপর প্লাস দেখো তো, তারপর প্লাস m2 সাথে কি যাবে দেখো, m2 সাথে বিপরীত বিন্দুর খুঁটি, বলো বিপরীত বিন্দুর খুঁটি কত? y1, তাহলে এখানে আমরা y1 বসাই দেব, ঠিক আছে? এই হচ্ছে আমাদের খুঁটি বের করার সূত্র, ঠিক আছে? এই যে এটা হচ্ছে বিভক্তকারী বিন্দুর খুঁটি বের করার সূত্র। ক্লিয়ার? তাহলে অন্তর্বিভক্ত যদি কোনো একটা তোমাকে বলে কোনো একটা সংযোজক রেখাকে একটা বিন্দু m1:m2 অনুপাতে ভাগ করে, তাহলে সেই বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করো, আশা করি পারবা। তো বুঝ বের করবে কীভাবে? যখন বুঝ বের করবা শুধু বুঝের হিসাব, নিচে অনুপাতের যোগফল, উপরে যে অনুপাত নিবা তার বিপরীত বিন্দুর বিপরীত বিন্দুর বুঝ গুণ করবা, তারপর প্লাস এই পাশে যে অনুপাত নিবা তার বিপরীত বিন্দুর বুঝ গুণ করবা। তাহলে বুঝ বের করলে শুধু বুঝের হিসাব, আর খুঁটি বের করলে শুধু খুঁটির হিসাব, ঠিক আছে না? আচ্ছা, তো অন্তর্বিভক্তির ক্ষেত্রে তুমি দেখো অন্তর্বিভক্তি বহির্বিভক্ত সূত্র একই। অন্তর্বিভক্তির ক্ষেত্রে যেখানে যেখানে প্লাস ইউজ করছো, বাস বহির্বিভক্তি বললে সেখানে মাইনাস ইউজ করবা। তাহলে অন্তর্বিভক্তির ক্ষেত্রে এটাও প্লাস যেখানে যেখানে প্লাস আছে, বহির্বিভক্তির ক্ষেত্রে একই ফর্মুলা, শুধু প্লাসের জায়গায় মাইনাস হবে, ঠিক আছে না? ওকে, তাহলে চলো আমরা এখন দেখি এই জিনিসটা আসলে কীভাবে আসে। এই যে আমরা এই সূত্রগুলো লিখলাম, এই সূত্রটা আসলে কীভাবে আসে, চলো এই জিনিসটা একটু দেখে নিই। ওকে, তাহলে আমরা একটু দেখি এই সূত্রটা। দেখো আমরা প্রথমে ভাইয়া এখানে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা একটা এক্স অক্ষ অঙ্কন করি। হ্যাঁ, এটা মনে করো আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে? আর এটা মনে করো আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? এই যে হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, ওকে? এই যে হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, সরি এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, ঠিক আছে? এবার আসো, এখন আমরা একটা সরলরেখা নিই। ধরো এটা হচ্ছে আমাদের একটা সরলরেখা, মনে করো এই যে এটা হচ্ছে সরলরেখা, সরি আমরা একটা সরলরেখা করি। দেখো এটা হচ্ছে আমাদের সরলরেখা, এই যে এটা হচ্ছে আমাদের সরলরেখা, ঠিক আছে? এই সরলরেখাগুলোর আমরা নামকরণ করতেছি। এটা মনে করো এ বিন্দু, ঠিক আছে? নামকরণটা এটা হচ্ছে এ বিন্দু, যার এটা হচ্ছে এ বিন্দু, যার স্থানাঙ্ক মনে করো x1, y1, ঠিক আছে? আর এই পাশে মনে করো এটা বি বিন্দু, যার স্থানাঙ্ক মনে করো x2, y2। তাহলে এই হচ্ছে আমাদের এ বি সংযোজক রেখা। এবার আসো, এই এ বি সংযোজক রেখাকে মনে করো একটা সি বিন্দু, এই সি বিন্দুটা ধরো এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, সে একটা নির্দিষ্ট অনুপাতে ভাগ করে, দেখেছে? দেখো এই এ বি সংযোজক রেখাকে দেখো সি বিন্দুটা দেখো তো একটা নির্দিষ্ট অনুপাতে ভাগ করছে না? কীভাবে ভাগ করছে? অন্তর্বিভক্তি। দেখো বিভক্তকারী বিন্দুর দুই পাশে দুটো বিন্দু আছে না, তাহলে বুঝবো এটা হচ্ছে অন্তর্বিভক্তি। তাহলে দেখো এটা কত অনুপাতে ভাগ করছে সেই অনুপাতটা তোমাদেরকে বলে দিই। আমরা ধরে হচ্ছে এই এসি যে বিভক্তকারী বিন্দু, এই বিন্দু হতে প্রথম বিন্দুর দূরত্ব অনুপাত সেটা m1, আর বিভক্তকারী বিন্দু হতে দ্বিতীয় বিন্দুর যে দূরত্ব অনুপাত সেটাকে আমরা কী ব্যবহার করছি? m2। তাহলে এই সি বিন্দুটাকে এ বি রেখা, দেখো এই সি বিন্দুটি
এ বি রেখাকে কত অনুপাতে ভাগ করছে M1:M2 অনুপাতে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সি বিন্দুর স্থানাঙ্ক বের করবো। তাহলে ভাই আমরা এখানে ধরে নিচ্ছি আমাদের সি বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে x, y, x, কত y, ঠিক আছে না? তো চলো এটা আমরা কীভাবে বের করি সেটা দেখো। আমরা প্রথমে ভাইয়া যে জিনিসটা করতেছি ভালো করে খেয়াল করো, আমরা এখানে এটার উপর এই যে এটার লম্ব টানবো, এই যে এই উপরে একটা লম্ব টানতেছি, তারপর সি বিন্দু থেকে এটার উপর একটা লম্ব টানবো, ঠিক আছে, তারপর এখান থেকে এটার উপর লম্ব টানবো, ঠিক আছে, এই যে লম্ব টানলাম। ওকে, এবার আসো পরের লাইন হচ্ছে ভাইয়া আমরা এখন এই যে এই এ বিন্দু থেকে এটার উপর একটা লম্ব টানবো, হ্যাঁ, এ বিন্দু থেকে এটার উপর একটা লম্ব টানবো, ঠিক আছে, এ বিন্দু থেকে আমরা এটার উপর লম্ব টানতেছি, এই যে লম্ব, আমরা এটার উপর একটা লম্ব টানতেছি, এই যে এটা হচ্ছে লম্ব, ঠিক আছে, তারপর আমরা ঠিক সেমভাবে সি বিন্দু থেকে এটার উপর একটা লম্ব নিই, এটা হচ্ছে লম্ব। তাহলে আমরা দেখতেছি আমাদের এখানে কয়টা ত্রিভুজ অঙ্কন করলাম, দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ অঙ্কিত হলো, ঠিক আছে না? আচ্ছা, তো এখন আসো আমরা দুইটা ত্রিভুজের নাম করি। মনে করো এই যে এই একটা ত্রিভুজ দেখতেছো আর এখানে একটা ত্রিভুজ দেখতেছো, ঠিক আছে, এই যে দুইটা ত্রিভুজ। তাহলে আমরা এগুলো বিন্দুগুলো একটু নামকরণ করি, কেমন? তাহলে এই বিন্দুটা ধরো এ বি সি, এটা ডি ধরি আর এটা ই ধরি, হ্যাঁ, এটুকু বুঝতে পারছো? তাহলে ভাই দেখো তো এই দুইটা সদৃশকোণী ত্রিভুজ না? বা কেন এটাকে সদৃশকোণী ত্রিভুজ বলতেছি তার রিজনটা একটু দেখো, এটাকে কেন আমরা সদৃশকোণী ত্রিভুজ বলতেছি তাই সেটা একটু বুঝো। দেখো ভাইয়া বলো, আমি যদি বলি এ কোণ আর এ কোণ পরস্পর সমান, দেখো এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও কত থিটা, কেন? এই রেখা আর রেখা বলো পরস্পর সমান্তরাল, এটা তাদের কি ছেদক, তাহলে এ কোণ অনুরূপ কোণ অনুযায়ী কী হবে, সমান হবে। আচ্ছা, এই কোণটা কত ডিগ্রি ভাই বলো তো? এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় ডেফিনেটলি এটাও কত 90 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের যদি দুইটা করে কোণ সমান হয় তাহলে ডেফিনেটলি তৃতীয় নাম্বার কোণটা কী হবে, সমান হবে। তাহলে দুইটা ত্রিভুজের যদি তিনটা কোণ কী হয়, সমান হয়, তাহলে ওই দুইটা ত্রিভুজকে আমি কি বলতে পারি, সদৃশকোণী ত্রিভুজ না? কি বলতে পারি, সদৃশকোণী ত্রিভুজ। তাহলে আমরা এখান থেকে কি দাবি করতে পারি বলো তো ভাইয়া? এই যে একটা ত্রিভুজ, সেটা ত্রিভুজের নামকরণ হচ্ছে দেখো এ সি ডি ও ত্রিভুজ। এই যে ত্রিভুজটা খেয়াল করো তো, এটা আমরা বলতে পারি বি সি ই। এই দুইটা ত্রিভুজ ভাইয়া কেমন ত্রিভুজ একটু আমাকে বলো তো? সদৃশকোণী ত্রিভুজ না? সদৃশকোণী ত্রিভুজ। কেন? ওই ত্রিভুজের তিনটা কোণ সমান হয়েছে যেন সদৃশকোণী ত্রিভুজ। তো তোমরা স্কুলে পড়ছো যে সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে বিপরীত বাহুগুলোর অনুপাত পরস্পর কি হয়, সমান হয়, আশা করি জানো। সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হয়, সমান হয়। তাহলে চলো আমরা জিনিসটা একটু বুঝি। দেখো ভাইয়া, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, দেখো এই যে এখানে যেটা আছে, মনে করো তোমাকে যদি এখন বলা হয়, যেমন দেখো এখানে যদি আমি বলি, দেখো এখানে এই যে এসি দেখতেছো না, এই এসি বলতে পারবা এই এসির অনুরূপ বাহু কোনটা? এই যে এটার অনুরূপ বাহু কোনটা ভাইয়া? এটার অনুরূপ বাহু কত? এসির অনুরূপ বাহু কোনটা বলো? এসির অনুরূপ বাহু এই যে বিসি না? তাহলে আমরা এখানে এটা বলতে পারি যে এসির বিপরীত বাহু অনুরূপ বাহু কোনটা? বিসি। তাহলে এসি ডিভাইড বাই বিসি ইকুয়াল টু, এবার বলো এই এডি এর অনুরূপ বাহু কোনটা? সিই না? তাহলে আমরা কি লিখতে পারি বলো? এডি ডিভাইড বাই সিই। অনুরূপ বাহুগুলোর অনুপাত সবসময় কী হবে, সমান হবে সদৃশকোণী ত্রিভুজের বেলায়। তারপর বলো এই সিডি একটা দেখতেছো, তাহলে সিডি এর অনুরূপ বাহু কোনটা? এই যে দেখো সিডি এর অনুরূপ বাহু হচ্ছে বিই। তাহলে এই তিনটা অনুপাত পরস্পর কী হবে, সমান হবে। বুঝতে পারছো? ওকে, তাহলে চলো ভাই এবার আমরা একটু দেখি জিনিসগুলো। দেখো আমরা কিন্তু এখানে এসির মান জানি, এসির মান M1, বিসির মান জানি M2, বাট আমরা কিন্তু এডির মান জানি না, সিইর মান জানি না, সিডির মান জানি না, বিইর মান জানি না। চলো আমরা এই মানগুলো একটু নির্ণয় করে ফেলি। সো জিনিসটা দেখো তুমি খুব সহজে বুঝতে পারবা। দেখো আমি যদি ভাই জিজ্ঞেস করি, দেখো তো ভাইয়া এই বিন্দুর বুঝ কত, এক্স, তাহলে আমি বলতে পারি ওয়াই অক্ষ থেকে এই যে এইটুকু যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের মান আসলে কত, এক্স না? যেহেতু এই বিন্দুর বুঝ এক্স, বলবো এই বিন্দুর বুঝ কত ভাই, x1 না? তাহলে এতটুকু দূরত্ব কত? এতটুকু দূরত্ব হচ্ছে x1, আর এই পুরোটা দূরত্ব হচ্ছে কত, x। তাহলে এই পুরো দূরত্ব x, এইটুকু কত, x1। তাহলে এইটুকুর মান কি আমরা বের করতে পারবো না? এই পুরো x থেকে তুমি জাস্ট এইটুকু দূরত্ব বাদ দিলে তুই এটা পেয়ে যাচ্ছ, তাই না? সো আমরা এখান থেকে বলতে পারি অ্যাডি এইটুকুর যে ডিস্টেন্স, এইটুকুর মান হচ্ছে ভাইয়া x মাইনাস এইটুকু ডিস্টেন্স, আমরা এগুলো লিখি এইটুকুর যে ডিস্টেন্স, এটা মানে হচ্ছে কত, এক্স মাইনাস এক্স ওয়ান, ঠিক আছে না? ওকে, এবার পরেরটা দেখো, আসলে সি এর মান কত দেখি, দেখো একটু বুঝো। এখান থেকে বলো এই পুরো দূরত্বটা কত, এই যে এখান থেকে এই পুরোটা দূরত্ব কত বলো তো ভাইয়া? এই পুরোটা দূরত্ব কত? এই বিন্দুর বুঝ কত, x2 না? তাহলে আমরা বলতে পারি ওয়াই অক্ষ থেকে এইটুকু দূরত্ব হচ্ছে কত, x2। আচ্ছা, এই বিন্দুর বুঝ কত, x, তার মানে ওয়াই অক্ষ থেকে এতটুকু দূরত্ব কত, এটুকু দূরত্ব হচ্ছে x। তাহলে এই পুরোটা x2 আর এইটুকু কত, x। তাহলে এই পুরোটা থেকে আমি যদি এইটুকু বাদ দিই তাহলে সি পেয়ে যাচ্ছে না? তাহলে সেক্ষেত্রে সি এর মানটা কত হবে? দেখো সি এর মানটা আমরা বলতে পারি, এই যে এটা বলতে পারি হচ্ছে x2 মাইনাস x,
x2 মাইনাস এক্স, ঠিক আছে। ওকে, আমরা একটু এই জিনিসটাকে একটু এদিকে সরাই লিখি, একটু সরাই লিখলাম, হ্যাঁ। ওকে, এবার আসো আমরা পরেরটা নির্ণয় করি। এবার আসো সিডি, দেখো ভাইয়া একটু বুঝো জিনিসটা। এখান থেকে তোমাকে যদি বলি, দেখো তো ভাইয়া এই যে এই পুরোটা দূরত্ব কত, একটু আমাকে বলতে পারবা এই পুরোটা দূরত্ব কত? ওয়াই না? এই ওয়াই থেকে আমি যদি এইটুকু দূরত্ব বাদ দিয়ে দিই, তাহলে দেখো এইটুকু দূরত্ব যায়, এইটুকু দূরত্ব তা হবে না, এইটুকু দূরত্ব কত? y1। তাহলে ডেফিনেটলি এইটুকু দূরত্ব কত? y1। দেখো পুরো এইখান থেকে এইটুকু দূরত্ব কত? পুরো এইখান থেকে এইটুকু দূরত্ব y। সেই y থেকে আমি যদি এতটুকু বাদ দিই, তাহলে সিডিটা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আসো, তাহলে সিডি কত হবে ভাইয়া? সিডি হবে y মাইনাস y1, y মাইনাস y1। বুঝতে পারছো? তাহলে ঠিক একইভাবে বিটা বলো তো ভাইয়া, দেখো একটু জিনিসটা বুঝো। বি থেকে এই পর্যন্ত দেখো তো ভাইয়া এই পুরোটা দূরত্ব কত? এই পুরোটা দূরত্ব আসলে কত? y2 না? y2 না? আচ্ছা বলো, এই সিই দূরত্ব আর এইটুকু দূরত্ব সমান না? আমার হাতের দিকে তাকা, তাহলে বলো এইটুকু দূরত্ব কত? y। তাহলে ডেফিনেটলি এইটুকু দূরত্ব কত হবে? y হবে। দেখো এই পুরোটা দূরত্ব হচ্ছে y, আর এখান থেকে এটুকু হচ্ছে y2। তাহলে পুরো y2 থেকে আমি যদি এই y বাদ দিই, তাহলে সিটা পেয়ে যাচ্ছি। তাহলে সিটা কত হবে? y2 মাইনাস y, ঠিক আছে। তো দেখো আমরা আমাদের প্রত্যেকটা বাহুর দূরত্ব পেয়ে গেছি। তো এখানে হচ্ছে এটা হচ্ছে y2 মাইনাস y, ঠিক আছে। তো এবার আমরা বের করি এক একটা, ঠিক আছে। এবার চলো আমরা এখন কি বলতে পারি, দেখো তো তিনটা যেহেতু অনুপাত সমান, তাহলে আমরা দুইটা নিয়ে কাজ করি। প্রথম হচ্ছে AC ডিভাইডেড বাই BC, এটা সমান কত ভাইয়া? এটা সমান হচ্ছে AD ডিভাইডেড বাই CE। আচ্ছা, AC কত বলো? এই যে AC কত? M1। BC কত বলো তো? M2 ইকুয়াল টু AD কত বলো? AD x মাইনাস x1, তারপর বলো CE, দেখো তো CE কত? x2 মাইনাস x, ঠিক আছে। এখন আমরা আড়াআড়ি গুণ করবো, হ্যাঁ। সো আড়াআড়ি গুণটা আমরা এই পাশে করি, একটু বুঝো। আড়াআড়ি গুণ করলে বলো m1 দিয়ে গুণ করলে m1 x2, তারপর মাইনাস m1 x ইকুয়াল টু, এবার m2 দিয়ে এটাকে গুণ করবা, তাহলে কত হবে? m2x মাইনাস m2 x1, ঠিক আছে। তারপর এক্সগুলোকে আমরা এক পাশে নিয়ে আসি আর x1গুলোকে আরেক পাশে। তাহলে দেখো এই m1 x2 এখানে মাইনাস আসলে এটাকে পাশে কী হবে? প্লাস, তাহলে প্লাস m2 x1 ইকুয়াল টু, দেখো তো এই m1টাই পাশে গেলে প্লাস, তাহলে m1x প্লাস m2x। তাহলে এখান থেকে দেখো তো আমি যদি x কমন নিই, x কমন নিলে কী থাকবে বলো? m1 প্লাস m2 ইকুয়াল টু, এখানে কি থাকতেছে? m1 x2 প্লাস m2 x1, ঠিক আছে। ওকে, সো এবার দেখো পরেরটা আমরা এখান থেকে যদি বলি, এখান থেকে যদি আমি x সমান কি লিখতে চাই, তাহলে x সমান কি লিখবো বলো? নিচে হচ্ছে m1 প্লাস m2, উপর হচ্ছে m1 x2 প্লাস m2 x1। দেখো আমাদের সেই পরিচিত সূত্রটা চলে আসলো। এই যে কীভাবে আসলো, এবার আশা করি বুঝতে পারছো। এই যে আমাদের সূত্রটা চলে আসলো, এই যে এটা বন্ধুর বুঝছি, ঠিক আছে। তাহলে দেখো এবার জিনিসটা বুঝো। এখানে এই যে নিচে m1 এর পরিচয় কি, দেখো তবে m1 এর পরিচয় এই যে m1 m2 অনুপাত না, তাহলে নিচে হচ্ছে অনুপাতের যোগফল, নিচে হচ্ছে কি? অনুপাতের যোগফল। উপরে বুঝ বের করলে শুধু বুঝির হিসাব, তাহলে বুঝ বের করলে শুধু বুঝির হিসাব। তাহলে m1 এর সাথে কি, দেখো তো এই m1 এর সাথে বিপরীত বিন্দুর বুঝ গুণ করছো x2, তারপর প্লাস m2 এর সাথে তার বিপরীত বিন্দুর বুঝ গুণ করছো x1। তাহলে সহজে মনে রাখতে পারবে, হ্যাঁ। একইভাবে এখন ভাই তুমি তাহলে তোমরা এখন হচ্ছে y বের করবা। ওয়াইটা কেমনে বের করবা? দেখো আমরা প্রথমে এই দুইটা সমান ধরে x এর মান পাইছি। এবার তোমরা কি করবা? তোমরা হচ্ছে AC ডিভাইডেড বাই BC এটা সমান তৃতীয়টা লিখবে, অর্থাৎ CD ডিভাইডেড বাই VE, এটা ধরে তোমরা y এর মান বের করবে। দেখো AC এর মান কত ভাইয়া? AC এর মান হচ্ছে m1। আচ্ছা ভাইয়া BC এর মান কত? m2। ভাইয়া বলো তো CD এর মান কত ভাইয়া? এই যে CD এর মান হচ্ছে y মাইনাস y1, বসাই দিবা। VE এর মান কত বলো? y2 মাইনাস y, বসাই দিয়ে আগের মতো আড়াআড়ি গুণ করবা। এটা আশা করি তোমরা অবশ্যই পারবে, হ্যাঁ। তাহলে এখান থেকে আড়াআড়ি গুণ করলে এখান থেকে y এর মান যেটা পাবা সেই y ইকুয়াল টু নিচে হচ্ছে m1 m2 উপরে m1 y2 প্লাস m2 y1, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে আমাদের খুঁটির স্থানাঙ্ক। তাহলে এটা পারবা, হ্যাঁ। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম। এই যে AC এর মান বসাবা, BC এর মান বসাবা, এখান থেকে CD এর মান y মাইনাস y1 বসে দিবা, V এর মান y2 মাইনাস y, এইটার মতো করে আড়াআড়ি গুণ করবা। গুণ করে ওয়াইগুলোকে এক পাশে নিয়ে কমন নিয়ে দেন তুমি বের করতে পারবা, ঠিক আছে। তাহলে দেখো খুঁটি বের করলে দেখো তো খুঁটির হিসাব না, নিচে অনুপাতের যোগফল,
নিচে অনুপাতের যোগফল, উপরে M1 এর সাথে বিপরীত বিন্দুর খুঁটি, তারপর M2 এর সাথে তার বিপরীত বিন্দুর খুঁটি গুণ হলো। তাহলে বুঝ বের করলে বুঝের হিসাব, কুটি বের করলে কুটির হিসাব, ঠিক আছে না? তো আশা করি তোমরা সূত্রটা কীভাবে আসলো সেই জিনিসটা বুঝতে পারছো। এই যে সূত্রের প্রতিপাদন, এগুলো যদি তুমি ভালো করে ফিল করে বুঝতে পারো, তাহলে ম্যাথ জিনিসটা তুমি করে মজা পাবা, ঠিক আছে? আমরা যেটা স্টুডেন্টরা সবসময় যেটা করে যে সূত্র মুখস্থ করে অঙ্কগুলো করতে থাকে, বাট একটা সূত্রের পিছনের ইতিহাস যদি তুমি জানো যে কীভাবে আসে, এই জিনিসটা যদি তুমি একটুবার যদি চেষ্টা করো, তাহলে দেখবা ম্যাথের অনেকগুলো কিন্তু স্কিল তোমার মধ্যে ডেভেলপ হবে। এই জন্য চেষ্টা করো প্রতিটা সূত্রের বেসিক থেকে শুরু করে ডেরিভেশন থেকে শুরু করে সবগুলো যাতে জানো, দেন পরে তুমি সূত্রটা কৌশলে মনে রাখবা। দেন এবার যখন তুমি এই সূত্র দিয়ে যখন ম্যাথ করতে যাবে, দেখো তোমার সূত্রটা একেবারে মাথার মধ্যে গেঁথে যাবে, ঠিক আছে? তো চলো আমরা এবার এই ধরনের সূত্রগুলো ব্যবহার করে কিছু ম্যাথ সমাধান করবো, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমরা হচ্ছে যদি বহির্বিভক্তি বই সেটা একটু তোমাদেরকে দিই, তাহলে অন্তর্ভুক্তি সূত্র বুঝতো। হ্যাঁ, বহির্বিভক্তির ক্ষেত্রে একই জিনিস, জাস্ট প্লাসের পরিবর্তে শুধু মাইনাস আসবে। আচ্ছা চলো এটা একটু তোমাদেরকে দেখাই দিই, কেমন? ওকে, তাহলে দেখো আমরা এবার আমরা একটা এখান থেকে যদি বলি, ধরো এখান থেকে ধরো এটা হচ্ছে আমাদের একটা সরলরেখা। হ্যাঁ, এটা হচ্ছে একটা সরলরেখা, এটা একটা সরলরেখা যার দুইটা বিন্দু ধরে নিচ্ছি। এটা হচ্ছে এ বিন্দু যার স্থানাঙ্ক x1, y1, আর এটা হচ্ছে বি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x2, y2, ঠিক আছে? এই যে এই সংযোজক রেখাকে এবার মনে করো একটা বিন্দু বর্ধিত করবে। হ্যাঁ, ধরো একটা বিন্দু বর্ধিত করবে। হ্যাঁ, ধরো এই বিন্দুটা মনে করো এই জায়গা থেকে আমি একটা তোমাদেরকে বিন্দু দিলাম, ধরো এই বিন্দুটা, ধরো একটু, আচ্ছা আমি একটু লেখার চেষ্টা করি। আচ্ছা একটু বুঝুন, মনে করো এটা সি বিন্দু। হ্যাঁ, এই সি বিন্দু, ঠিক আছে? এই সি বিন্দুটা মনে করো এটা দেখো, এই এ বি রেখাকে দেখো বর্ধিত করছে না, অর্থাৎ দেখো সি বিন্দুর দুই পাশে কিন্তু বিন্দু নাই, দেখো সি বিন্দুর একই পাশে বিন্দুগুলো চলে আসছে না, তাহলে বুঝে নেবা বহির্বিভক্তি। তাহলে এই সি বিন্দুটা মনে করো এই এ বি রেখাকে কি করছে, বহির্বিভক্তি করছে। তাহলে সেক্ষেত্রে সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? আচ্ছা, তো সি বিন্দুর স্থানাঙ্ক আমরা সি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিচ্ছি x, y। এবার আসো ভাইয়া, এখানে যে জিনিসের পরিচয়টা ভালো করে খেয়াল করবা সেটা হচ্ছে M1। M1 এর পরিচয় কি বলছি ভাইয়া, মনে আছে? বিভক্তিকারী বিন্দু হতে প্রথম বিন্দুর দূরত্ব অনুপাত। তার মানে এই যে বিভক্তিকারী বিন্দু সি হতে এ বিন্দুর দূরত্ব অনুপাত, এই পুরোটা হচ্ছে M1, এই পুরোটা হচ্ছে কি M1। তাহলে M1 এর পরিচয় কি, বিভক্তিকারী বিন্দু হতে প্রথম বিন্দুর দূরত্বের অনুপাত, ঠিক আছে? M2 এর পরিচয় কি, এই জিনিসটা ভালো করে খেয়াল করতে হবে, নাহলে তুমি ম্যাথে M1 M2 চিনতে পারবে না, ঠিক আছে? এবার আসো M2 এর পরিচয় কি, বিভক্তকারী বিন্দু হতে দ্বিতীয় বিন্দুর দূরত্বের অনুপাত। দ্যাট মিনস এইটা হচ্ছে আমাদের M2, এটা হচ্ছে আমাদের M2, ঠিক আছে না? তাহলে M1 আর M2 অনুপাতে কি করছে, বহির্বিভক্তি করছে। তাহলে সেই ক্ষেত্রে এই সি বিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে দেখো একই জিনিস আমরা জাস্ট এখন আগের মতো সূত্র ইউজ করবো, শুধু প্লাসের পরিবর্তে মাইনাস, এইটুকু পার্থক্য ভাইয়া, বুঝতে পারছো? দেখো আমি যদি বলি এখানে x ইকুয়াল টু নিচে অনুপাতের বিয়োগফল, তাহলে M1 মাইনাস M2, উপরে M1 এর সাথে বিপরীত বিন্দু বুঝ। তাহলে দেখো এই যে M1 এটার বিপরীত, যে M1 এটা বিপরীত বিন্দু বুঝ কত, x2। দেখো এটা M1, হ্যাঁ এটা M1, তাহলে এটার বিপরীত বিন্দুর বুঝ কত, x2। তারপর মাইনাস M2 এর সাথে বিপরীত বিন্দুর বুঝ, তাহলে বিপরীত বিন্দুর বুঝ কত, x1। তাহলে বুঝ বের করলে শুধু বুঝের হিসাব। হ্যাঁ, বুঝ বের করলে শুধু বুঝের হিসাব, ঠিক আছে? এই হচ্ছে আমাদের বুঝের স্থানাঙ্ক, ঠিক আছে? এবার আসো কুটির স্থানাঙ্কটা আমরা বের করি। তাহলে y ইকুয়াল টু, দেখো এখানেও M1 মাইনাস M2, M1 এর সাথে বিপরীত বিন্দুর খুঁটি, তাহলে দেখো M1 এর সাথে বিপরীত বিন্দুর খুঁটি কত, y2। কুটি বের করলে কুটির হিসাব, মাইনাস M2 এর সাথে বিপরীত বিন্দুর খুঁটি y1, ঠিক আছে? তাহলে একই যে সূত্র, জাস্ট প্লাসের পরিবর্তে কি আসছে, মাইনাস। তাহলে বহির্বিভক্তির ক্ষেত্রে এই সূত্র, আর অন্তর্বিভক্তি হলে প্লাস, ঠিক আছে? তাহলে চলো এখন আমরা কিছু ম্যাথ সমাধান করব। আমরা এখন একটা ম্যাথ লিখে রাখছি, চলো এই ম্যাথটা আমরা একটু সমাধান করি, ঠিক আছে? এখন আমরা যে সূত্রগুলো শিখলাম সেই সূত্রটা ব্যবহার করে আমরা অঙ্কটা সমাধান করব। আচ্ছা, তো দেখো ভাই এখানে কি বলতেছে একটু আমরা বুঝি। আমাদেরকে একটা এ বিন্দু দেওয়া আছে, একটা বি বিন্দু দেওয়া আছে, এই দুইটা বিন্দুর সংযোজক রেখা। আচ্ছা, আমরা একটা তাহলে সংযোজক রেখা অঙ্কন করে ফেলি, কেমন? এই হচ্ছে আমাদের সংযোজক রেখা, এই যে আমরা সংযোজক রেখা। তাহলে এই সংযোজক রেখার একটা বিন্দু হচ্ছে এ, যার স্থানাঙ্ক আমাদেরকে কত দেওয়া আছে ভাইয়া, 1,3, আর একটা হচ্ছে বি দেওয়া আছে, যার স্থানাঙ্ক আমাদেরকে কত দেওয়া আছে বলো, 11,18, ঠিক আছে না? এবার আমাদের কি বলছে কি, এই বিন্দুকে, এই রেখাকে যে বিন্দু, দেখো এই রেখাকে যে বিন্দু কত অনুপাতে বলো তো, 2:3 অনুপাতে কি করে, অন্তর্বিভক্তি করে তার কি নির্ণয় করো, স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে মনে করো একটা সি বিন্দু, এই সি বিন্দুটা
এই এ বি রেখাকে কত অনুপাতে 2:3 অনুপাতে ভাগ করে। তাহলে এই টুর পরিচয় কি বলতো? এই টুর পরিচয় প্রথমে যেটা থাকবে তার পরিচয় কি, বিভক্তিকারী বিন্দু হতে প্রথম বিন্দু দূরত্বের অনুপাত, যেহেতু এ বি সংযোজক রেখা তাহলে প্রথম বিন্দুকে এ, তাহলে এই টু হচ্ছে ভাইয়া, এই টু হচ্ছে বিভক্তিকারী বিন্দু হতে প্রথম বিন্দু দূরত্বের অনুপাত, অর্থাৎ এইটুকু হচ্ছে 2, ঠিক আছে না? তারপর 3টার পরিচয় কি, বিভক্তিকারী বিন্দু হতে দ্বিতীয় বিন্দু দূরত্বের অনুপাত, অর্থাৎ এইটুকু হচ্ছে 3। তাহলে এই অনুপাতে ভাগ করলে আমাদেরকে চাইছে সি বিন্দুর স্থানাঙ্ক, তাই না? তো আমরা ধরে নিচ্ছি এখানে আমাদের সি বিন্দুর যে স্থানাঙ্ক, সেই স্থানাঙ্ক হচ্ছে x, y। কি ধরে নিলাম? x, y। আচ্ছা, তাহলে চলো আমরা এখন স্থানাঙ্ক বের করে ফেলি। হ্যাঁ, তাহলে এখন আসো, আমরা যদি বলি x কত, তাহলে বলো x এর সূত্র কি মনে আছে? বিভক্তিকারী বিন্দুর বুঝ, নিচে অনুপাতের যোগফল, তাহলে 2 + 3। দেখো 2 + 3। এবার আসো, এই অনুপাতের সাথে যাবে বিপরীত বিন্দুর বুঝ বের করলে শুধু বুঝের হিসাব। তাহলে এই 2 এর বিপরীত বিন্দুর বুঝ কত? 11 না? তাহলে 2 × 11, তারপর প্লাস 3 × এই 3 সাথে গুণাকারে কে যাবে? বিপরীত বিন্দুর বুঝ। বলো এটার বিপরীত বিন্দুর বুঝ কত? 1, ঠিক আছে না? তাহলে এখান থেকে ভাইয়া x এর মান কত আসে একটু আমরা দেখি। এখানে উপর হচ্ছে তোমার 11 × 2 = 22, আর 22 হচ্ছে এখানে 3, তাহলে হচ্ছে 25। 25কে 5 দ্বারা ভাগ করলে তুমি x এর মান পাবো হচ্ছে 5। এবার আসো খুঁটি কীভাবে বের করবো, চলো এটা একটু দেখি। তাহলে y = বলো নিচেও ঠিক সেম অনুপাতের যোগফল, তাহলে অনুপাত কত? 2 + 3 উপরে। এবার খুঁটি বের করলে খুঁটির হিসাব, হ্যাঁ, এই বিন্দুর সাথে যাবে বিপরীত বিন্দুর খুঁটি। বলো এই 2 এর বিপরীত বিন্দুর খুঁটি কত? 18 না? তাহলে 2 × 18, তারপর প্লাস, অন্তর্বিভক্তি বলে প্লাস, বহির্বিভক্তি হলে মাইনাস। ওকে, এবার আসো, এরপর এই 3 এর সাথে কে যাবে? এই 3 এর সাথে যাবে বিপরীত বিন্দুর খুঁটি। বলো এই 3 এর বিপরীত বিন্দুর খুঁটি কত? 3 না? তাহলে 3 × 3, ঠিক আছে? এবার আসো y এর মান আমরা কত আসে একটু দেখি। এখানে হচ্ছে তোমার আমরা একটু সরাসরি লিখে দিচ্ছি, 18, 18 × 2 = 34, 34 আর হচ্ছে 9 হচ্ছে তোমার 45, 45কে 5 দ্বারা ভাগ করলে 9। সুতরাং আমরা বলতে পারি এই সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত? 5,9, 5,9, ঠিক আছে না? সো এই রিলেটেড আশা করি সমস্ত ম্যাথ তোমরা পারবা, ঠিক আছে? এখন চলো আমরা সবাই এই ম্যাথগুলোকে আসলে সূত্র দিয়ে মুখস্থ করি বা সূত্র দিয়ে সলভ করি। এই ম্যাথটাকে চাইলে আমরা আরেকটা ভাগে ভাগ করি, আমরা অনুপাতের কনসেপ্টটা ব্যবহার করে এই ম্যাথটা কিন্তু সমাধান করা যায়। তাহলে চলো আমরা ওই জিনিসটা একটু ফিলটা নিই, এবং এটা কিন্তু ম্যাথের তোমার এই যে ম্যাজিকের মতো কাজ করবে। বিভিন্ন ম্যাথ সলভ করতে যখন যাবা দেখবা বড় বড় ম্যাথ তুমি এমসিকিউতে খুব দ্রুত সমাধান করতে পারবা। সো এখন আমরা এমসিকিউ ট্রিক্স শিখবো, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। অ্যাডমিশন বলো, একাডেমিক বলো, সব জায়গায় তুমি এটা ইউজ করতে পারবা, ঠিক আছে? সো আমরা সবাই এই ধরনের অন্তর্বিভক্তির যে ম্যাথগুলো আছে সেগুলো সাধারণত সূত্র দিয়ে করতে পারি, ঠিক আছে? তো এখন যেটা শেখাবো সেটা তো তুমি সূত্র ভুলে গেলেও এই জিনিসটা তুমি এমসিকিউতে করে আসতে পারবা। তাহলে চলো জিনিসটা একটু আমরা বোঝার চেষ্টা করি। তাহলে এটুকু আমরা মুছে দিচ্ছি। দেখো একটু জিনিসটা তুমি ভালো করে অনুভব করবা, তাহলে জিনিসটা তুমি খুব সহজে বুঝতে পারবা। ভালো করে বুঝো তো ভাইয়া, আমি যদি তোমাকে বলি, আচ্ছা এগুলো তো আমাদের লাগবে না, আমরা এটুকু একটু মুছে দিই। আচ্ছা এগুলো আমরা একটু মুছি, দেখো ওকে, এগুলো হচ্ছে আমরা মুছি। এবার ধরে নিচ্ছি এই সি বিন্দুটা দেখো, সি বিন্দুটা এ বি রেখাকে টোটাল কত অনুপাতে ভাগ করছে? 2:3। তাহলে তোমাকে যে আমি বলি, আচ্ছা এই সি বিন্দুটা এ বি রেখাকে টোটাল কয় ধাপে ভাগ করছে? 5 ধাপে না? দেখো এই অংশে আছে 2 ভাগ, এই অংশে আছে 3 ভাগ, টোটাল কয় ধাপে? 5 ধাপে। তাহলে এ বি সংযোজক রেখাকে সি বিন্দুটা টোটাল কয় ধাপে? সমান 5 ধাপে ভাগ করছে, 5 ভাগে। কয় ভাগে? 5 ভাগে। তাহলে 5 ভাগের যার 2 ভাগ আসে তার বাম পাশে, আর বাকি 3 ভাগ রাখছে কোন পাশে? ডান পাশে। তাহলে পুরো এ বি রেখাকে সে সমান কয় ভাগে ভাগ করছে? 5 ভাগে। এই জিনিসটা বুঝতে পারছো? এবার আসো, এখন তোমাকে যদি আমি বলি জিনিসটা বুঝো, আচ্ছা ভাইয়া বলো তো এখানে বুঝ কত? 1। আচ্ছা এখানে বুঝ কত? 11 হয়েছে না? তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করি ভাইয়া বলো তো এই বুঝ, এই যে এই বুঝ এই জায়গা থেকে যখন এইখানে গেল, তাহলে 1 ছিল, হয়ে গেছে কত? 11। আচ্ছা ভাই বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। কত বেশি হচ্ছে বা কতটুকু বাড়ছে? 10। তাহলে এখান থেকে যখন এখানে যাচ্ছে বুঝ কত বেশি হয়ে গেছে আমাকে বলো? বুঝ হচ্ছে 10 বেশি হয়ে গেছে, 10 বেশি হয়ে গেছে, ঠিক আছে না? এবার আসো, আচ্ছা ভাইয়া বলো তো এই 10 বুঝের মান যে 10 বেশি হলো, এটা কয় ধাপে বেশি হয়েছে? দেখো তো টোটাল 5 ধাপে না? কারণ এ থেকে বিতে গেলে সমান কয়টা ধাপ পাচ্ছ? এখানে 5 ভাগ। কয় ভাগ? 5 ভাগ। তাহলে এই 10 বেশি হয়েছে কয় ভাগে? 5 ভাগে। তাহলে আমি যদি বলি কত বেশি হয়েছে? 10। কত ভাগে বেশি হয়েছে? এখানে 2 ভাগ, এখানে 3 ভাগ, টোটাল কত ভাগে বেশি হয়েছে? 5 ভাগে। তাহলে 10 বেশি হয়েছে কয় ভাগে? 5 ভাগে। তাহলে ভাই তোমাকে যদি জিজ্ঞেস করি তাহলে প্রতি ভাগে কত করে বেশি হয়েছে? 2 করে। অর্থাৎ প্রতি ভাগে প্রতি ধাপ সামনে যাবে, তাহলে তার কত করে করে বাড়বে? 2 করে করে বাড়বে, তাই না? এবার আসো এই জিনিসটা দেখো, এবার লক্ষ্য করো। আচ্ছা ভাই এখানে কত ছিল?
এখানে 1, তাহলে এখানে গিয়ে দেখি তো তার বুঝ কত হবে, বুঝো প্রতি ভাগে কত বেশি হয়েছে 2। আচ্ছা ভাইয়া এ থেকে যখন সে সিতে যাচ্ছে, আচ্ছা এখানে কয় ধাপ অতিক্রম করলো, কয় ভাগ অতিক্রম করলো, 2 ভাগ, প্রতি ভাগে কত করে বাড়ছে 2 করে, তাহলে 2 ভাগে কত বাড়বে 4। তাহলে এখানে ছিল 1, এখান থেকে যখন এখানে গেছে কত বেড়ে গেছে 4 বেড়ে গেছে, তাহলে 1 ছিল বাড়ছে 4, তাহলে কত হবে, তাহলে বাড়লে আমরা কি করি যোগ করি না, তাহলে 1 এর সাথে 4 যোগ করো, তাহলে 4 যোগ করলে কত হবে 5। দেখো তো এই বিন্দুর বুঝ 5 বের হয়েছে না। এবার দেখো এই জিনিসটা এখানেও তুমি পারবা, লক্ষ্য করো। আচ্ছা এখানে ছিল কত 5, আচ্ছা এখান থেকে যখন এখানে গেছে ভাইয়া সে কয় ধাপে বাড়ছে, 3 ধাপে বাড়ার সুযোগ পাইছে, প্রতি ধাপে কত করে বাড়তেছে 2 করে, তাহলে 3 ধাপে কত বাড়বে 6 বাড়বে, 3 ধাপে কত বাড়বে 6, তাহলে এখানে ছিল 5, এখান থেকে এখানে যখন যাবে 6 বেড়ে যাবে, তাহলে বর্তমানে কত হবে, ছিল 5 প্লাস 6 বাড়ছে, বাড়লে যোগ করব, তাহলে 5 প্লাস 6 তার মানে কত 11। দেখো এখানে 11 হয়েছে না, ঠিক আছে না। অর্থাৎ এখানে তুমি মনে রাখবা বেশি হলে এই থিওরির নামটা আমি বলি, দেখো শোনো, এখানে বেশি হলে বাড়বে, বেশি হলে বাড়বে মানে বেশি হলে বেশি, আর সহজ করে বলি বেশি হলে বেশি, বেশি হলে বেশি মানে বেশি হলে বেশি করে দিবা, আর যদি কম হয় কম হলে কম, এটা লিখে রাখো। এই লংটা তুমি মনে করো, তাহলে বেশি হলে বেশি, কম হলে কম। অর্থাৎ তুমি যদি দেখতেছো বাড়তেছে তাহলে তুমি বাড়াই দিবা, যদি দেখতেছো কমতেছে তাহলে কমাই দিবা, তাহলে বেশি হলে বেশি, কম হলে কম। সহজ না? তাহলে চলো এবার আরেকটা জিনিসটা দেখি, এটা একটু বোঝার চেষ্টা করি। এবার দেখো এটা একটু লক্ষ্য করো বা এবার আসো কুটির ব্যাপারটাকে দেখি। হ্যাঁ চলো, কুটি ছিল কত 3, ওকে, তাহলে 3 থেকে দেখো তো কত হয়ে গেছে 18 হয়ে গেছে, তাহলে ছিল 3 থেকে হয়ে গেছে কত 18। আচ্ছা ভাইয়া বাড়ছে না কমছে আগে এটা বুঝো, অবশ্যই বাড়ছে, এটা তো বুঝতেছো। তাহলে 3 থেকে 18 হয়েছে, কত বেশি হয়েছে 15 বেশি হয়েছে না, লিখে দিলাম এখানে 15 বেশি হয়েছে, 15 বেশি হয়েছে। এবার 15টা কয় ধাপে বেশি হয়েছে বলতে পারবা, 5 ধাপে। কয় ধাপে বেশি হয়েছে 5 ধাপে। দেখো এখানে কয় ভাগ 2 ভাগ, এখানে কয় ভাগ 3 ভাগ, টোটাল কয় ভাগ 5 ভাগ, তাহলে বেশি হয়েছে কত 15, বেশি হয়েছে কত 15। কয় ভাগে বেশি হয়েছে 5 ভাগে, তাহলে 5 দিয়ে ভাগ করো, তাহলে বলো প্রতি ভাগে তাহলে কত করে বাড়বে 3 করে, প্রতি ভাগে 3 করে বাড়বে। আর যদি কমতো তাহলে প্রতি ভাগে 3 করে কমতো, তাহলে বেশি হলে বেশি, কম হলে কম। এবার আসো তাহলে প্রতি ধাপে 3 করে বাড়বে, লক্ষ্য করো। ছিল 3, তাহলে দেখো এখন এখানে আসো কত হয় দেখি একটু, ছিল 3 বলো, এখানে এইখান থেকে এখানে গেলে সে কয় ভাগ পাবে 2 ভাগ পাবে, কয় ভাগ পাবে 2 ভাগ। এখন বলো প্রতি ভাগে কত করে বেশি হচ্ছে 3 করে, এখান থেকে এখানে যখন যাবে 2 ধাপ গেল, তাহলে প্রতি ধাপে যদি 3 বাড়ে তাহলে 2 ভাগে কত বাড়বে 6 বাড়বে না, কত বাড়বে 6, তাহলে ছিল 3 বাড়ছে 6, তাহলে বর্তমান কত 3 প্লাস 6 তার মানে কত 9। দেখো 5,9 আসছে না, সহজ না। এবার দেখো এখান থেকে এই লাইনটাও মিলবে, দেখো এখানে 9, আচ্ছা এখান থেকে এখানে যখন যাচ্ছে ভাইয়া কত 3 ধাপ অতিক্রম করবে, তাহলে প্রতি ধাপে কত করে এখানে যাবে, তাহলে কত বাড়বে 3 ধাপ বাড়বে, অর্থাৎ 3 ধাপ যাবে, ঠিক আছে না। তো 3 ধাপে এক ধাপে যদি করে 3 করে বাড়ে, তাহলে 3 ধাপে কত বাড়বে 9 বাড়বে না, তাহলে দেখো ছিল 9 আর 9 বাড়ছে, তাহলে 9 প্লাস 9 তার মানে কত 18 না, দেখো 18 হয়েছে, ঠিক আছে না। সো এই ম্যাজিকটা তুমি ব্যবহার করে বড় বড় ম্যাথগুলো কিন্তু খুব দ্রুত সমাধান করতে পারবে, ঠিক আছে। তাহলে চলো আমরা আরেকটা ম্যাথ দেখি। দেখো এই ম্যাথটা লক্ষ্য করো, এই ম্যাথটা তোমরা সূত্র দিয়ে সমাধান করবা, এটা তোমাদের জন্য বাড়ি কাজ থাকবে। কেমন, এটা হচ্ছে তোমার এ বিন্দু, অর্থাৎ x1 এর মান 7, তারপর y1 এর মান কত 5, x2 এর মান কত 28, y2 এর মান কত -9, m1 এর মান 3, m2 এর মান হচ্ছে 4। তাহলে সূত্র ব্যবহার করে তোমরা এটা সমাধান করবা, কেমন। তারপর আমার সাথে উত্তরটা মিলাই নিও। এখন হচ্ছে আমরা এটাকে তোমার শর্টকাটে যেটা দেখছিলাম এমসিকিউ ট্রিক্স, ওইটা দিয়ে সমাধান করি। তাহলে চলো আমি তোমাকে যদি বলি বা এই এ বি সংযোজক রেখাকে সি বিন্দুটা টোটাল কয় ভাগে ভাগ করছে, 5 ভাগে না। দেখো এখানে 3 ভাগ, এখানে 4 ভাগ, টোটাল কয় ভাগ 7 ভাগ, 7 ভাগ, এখানে 3 এখানে 4, তাহলে টোটাল কত 7 ভাগ, ঠিক আছে না। তাহলে যা 7 ভাগের সে 3 ভাগ রাখছে তার বাম পাশে, আর বাকি 4 ভাগ রাখছে ডান পাশে, ঠিক আছে। চলো তাহলে এবার এখন দেখো ভাইয়া, এখন তোমাকে যদি বলি দেখো ভাইয়া এখানে 7 ছিল তাই না, বলো 7 থেকে বুঝতে এখানে বেড়ে কত হয়েছে বলো 28 হয়েছে না। 7 ছিল হয়ে গেছে কত 28, তার মানে বলো তো বাড়ছে না কমছে, বাড়ছে। কত বাড়ছে এটা বলো, কত বাড়ছে 21 বেশি হয়েছে, 21 বেশি হয়েছে, 21 বেশি হয়েছে। এখন সেই 21টা কয় ভাগে ভাগ হবে, মানে কয় ভাগে বেশি হয়েছে, এখানে 3 ভাগ এখানে 4 ভাগ, টোটাল 7 ভাগে, 7 ভাগে গিয়ে বেশি হয়েছে। তাহলে দেখো কত বেশি হয়েছে 21, কয় ভাগে বেশি হয়েছে 7 ভাগে, তাহলে প্রতি ভাগে কত করে বেশি হবে 3, প্রতি ভাগে কত করে বেশি হবে 3। তাহলে চলো
7 থেকে যখন তুমি এখানে যাবা, 7 থেকে যখন তুমি এখানে যাবা, ভালো করে বুঝো ভাইয়া, এই এ থেকে সিতে যাওয়ার সময় দেখো কয় ভাগ যাচ্ছে, 3 ভাগ। বলো প্রতি ভাগে কত করে বাড়তেছি, 3 করে। তাহলে 3 ভাগে কত, এক ধাপে যদি 3 করে বাড়ে তাহলে 3 ভাগে 9 বাড়বে না? তাহলে ছিল 7, তাহলে 7 থেকে 9 বাড়াই দাও। বলো 7 সাথে সাথে তুমি যদি 9 যোগ করো তাহলে কত হবে, 16। সহজ না? এবার আসো কুড়িটা দেখো ভাইয়া, কুড়িটা দেখো। কুড়ি যদি তোমাকে বলি ভাই দেখো কুড়ি কত, 5। আচ্ছা ভাইয়া কুড়ি 5 থেকে কত হয়েছে এখানে, -9 হয়েছে না? আচ্ছা এখন কি তুমি বলবা বেশি হয়েছে? না ভাই এখন বেশি হয় না, এখন কম হয়েছে। কত কম হয়েছে দেখো, প্রথমে 5 থেকে 0 হয়েছে, ওইদিকে 5 কমছে, আবার 0 থেকে -9 ওইদিকে 9, টোটাল কত কমছে জানো, 16 কম হয়েছে। কত কম হয়েছে, সরি 5 আর 9, তাহলে তোমার 14 কম হয়েছে। তাহলে কত কম হয়েছে, 14 কম। এখন কিন্তু বেশি হয় না, এখন কিন্তু কম হয়েছে। দেখো কুটি ছিল 5, এই কুটিটা এখানে কি গিয়ে কত হয়ে গেছে, 9 হয়ে -9 হয়ে গেছে না? তাহলে 5 থেকে 0 হয়েছে, আবার 0 থেকে 9, তাহলে টোটাল কত কম হয়েছে, 14 কম হয়েছে। 14টা কয় ভাগে কম হয়েছে, 3 4, টোটাল কত, 7 ভাগে। তাহলে দেখো 14 কম হয়েছে কত, 7 ভাগে। তাহলে প্রতি ভাগে কত করে কমতেছে, 2 করে কমতেছে। তাহলে প্রতি ভাগে 2 করে কমতেছে। তাহলে চলো এবার 5 একটু লক্ষ্য করো, এখানে ছিল 5, বলো 5 থেকে এখানে কত হবে বুঝো। এ থেকে যখন সিতে যাবে কয় ভাগ, কয় ধাপ গেল, 3 ধাপ। বলো প্রতি ধাপে কত করে কমতেছে, 2 করে। তাহলে 3 ধাপে 6 কমবে না, 6 কমবে। তাহলে কম, যদি কম হয় তাহলে কি করবা, বিয়োগ করবা। তাহলে ছিল 5, কমে গেছে কত, 6। তাহলে 5 - 6 তার মানে কত, -1। সুতরাং এই বিন্দুর স্থানাঙ্ক হবে 16, -1। তুমি এবার সূত্র দিয়ে সমাধান করে দেখিও, মিলবে। ঠিক আছে, যেমন দেখো আমরা একটা ইউনিভার্সিটি ম্যাথ সমাধান করি। যেমন দেখো, আচ্ছা যেমন এই যে দেখো, এই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আসামে। চলো আমরা এটা একটু সমাধান করি। ঠিক আছে, সেখানে দেখো আমাদেরকে কি দেওয়া আছে, আমাদেরকে এখানে দেওয়া প্রথমে একটা সংযোজক রেখা দেওয়া আছে। এই সংযোজক রেখার দেখো একটা সমাধান করি। এখানে একটা তোমার সংযোজক রেখা দেওয়া আছে, এই যে সংযোজক রেখা দেখো, এই সংযোজক রেখার দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, এটা এ বিন্দু দেওয়া আছে। এই যে এ বিন্দু, এটার স্থানাঙ্ক কত দেওয়া আছে, 1,4। আর এটা হচ্ছে বি বিন্দু দেওয়া আছে, এটার স্থানাঙ্ক কত দেওয়া আছে, 9,12। এবার একটা বিন্দু এটাকে অনুপাতে ভাগ করছে। আচ্ছা ধরে নিচ্ছে সি বিন্দুটা কত অনুপাতে ভাগ করছে, হচ্ছে 3:5। তাহলে এইদিকে হচ্ছে 3 আর এইদিকে হচ্ছে 5। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তুমি সূত্র দিয়ে এটা করতে পারবা, সূত্র দিয়ে তোমরা করো। আমরা একটু শর্টকাটটা দেখি, হ্যাঁ শর্টকাটটা দেখে তাহলে বুঝবা। আচ্ছা বলো, চলো প্রথম আগে বুঝো, এই এ বি রেখাকে সে টোটাল কয় ভাগে ভাগ করছে, বলো 8 ভাগে। দেখো এদিকে 3 ভাগ, এদিকে 5 ভাগ, টোটাল কয় ভাগে, 8 ভাগে ভাগ করছে। হ্যাঁ সমান 8 ভাগে ভাগ করছে, যার 3 ভাগ রাখছে তোমার বাম পাশে আর বাকি 5 ভাগ রাখছে ডান পাশে। ঠিক আছে, চলো এবার আমি যদি বলি এই বুঝতে এখানে ছিল 1, বলো 1 থেকে ভাই এটা কত হয়েছে, বলো তো 9 হয়েছে না? তাহলে ভাই তোমরা বলো 1 থেকে 9 তাহলে কি বাড়ছে না কমছে? ডেফিনেটলি বাড়ছে। কত বাড়ছে, কত বেশি হয়েছে, 8 বেশি হয়েছে, 8 বেশি। এবার বলো এই 8টা বেশি, দেখো এখান থেকে এখানে যাইতে টোটাল কত বেশি হয়েছে, 8 বেশি। এই 8 বেশিটা টোটাল কয় ভাগে বাড়ছে, 8 ভাগে। যেহেতু সে এই রেখাটাকে সমান 8 ভাগে ভাগ করছে, তাহলে 8 বেশি হয়েছে, কয় ভাগে বেশি হয়েছে, 8 ভাগে। তাহলে কত, প্রতি ভাগে কত করে বাড়বে, 1 করে। তাহলে প্রতি সামনে যাবে, প্রতি ভাগে বুঝ কত করে বাড়বে, 1 করে। আর যদি কম হয় তাহলে কমবে। বলবে ছিল 1, তাহলে এখানে কত হবে দেখো, ছিল 1। আচ্ছা বলো এখান থেকে যখন এখানে গেল, বলো কয় ভাগ গেল, 3 ভাগ। প্রতি ভাগে কত করে বাড়তেছে, 1 করে বাড়তেছে। তাহলে 3 ভাগে কত বাড়বে, 3 বাড়বে। ছিল 1, 3 বাড়ছে, তাহলে বর্তমানে কত হবে, 4। ঠিক আছে না? এবার আসো খুঁটিটা দেখো, এবার খুঁটিটা দেখো, দেখো 4 থেকে কত বলো, বলো 12। তাহলে 4 থেকে 12, তাও কত বেশি দেখো তো, 8 বেশি। কত বেশি, 8 বেশি। তো বলো এই 8 বেশি হয়েছে, কয় ভাগে বেশি হয়েছে, 8 ভাগে। তাহলে প্রতি ভাগে কত করে বেশি হয়েছে, 1 করে। এবার আসো এ থেকে যখন সিতে যাবে 3 ভাগ যাবে, 1 ভাগে 1 করে বাড়তেছে, 3 ভাগে কত বেশি হবে, 3 বেশি হবে। তাহলে ছিল 4, বাড়ছে 3। তাহলে বাড়লে যোগ করবা, কমলে বিয়োগ করবা, এটা। তাহলে ছিল 4, 3 বাড়ছে, তাহলে 4 + 3 তার মানে কত, 7। তাহলে বলো আমাদের উত্তর কোনটা, 4,7। 4,7 কোনটা, এই যে এটা। তুমি যখন এই জিনিসটা প্র্যাকটিস করবা, আমি হয়তো বোঝাচ্ছি সময় লাগছে, বাট তুমি যখন প্র্যাকটিস করবা এগুলো খুব দ্রুত সমাধান করতে পারবা। ঠিক আছে, ওকে। তাহলে এবার আসো, তোমাদের জন্য এগুলো বাড়ির কাজ থাকবে, এই ম্যাথগুলো তোমরা করবা। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, সূত্র ব্যবহার করে করবা, কেমন? এটা আশা করি পারবা। যে 1,2 একটা বিন্দু দেওয়া আছে, অর্থাৎ এটাকে তুমি যদি এ বিন্দু ধরো আর এটাকে যদি বি বিন্দু ধরো, তাহলে এ বি বিন্দুদের সংযোজক রেখাকে একটা বিন্দু কত অনুপাতে, 2:3 অনুপাতে অন্তর্বিভক্তি করলে তার স্থানাঙ্ক নির্ণয় করো।
ঠিক আছে, এটা তোমরা করবা সূত্র ব্যবহার করে। হ্যাঁ, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। আচ্ছা, আবার পরের, আচ্ছা এটা দেখো তো, এটা বহির্বিভক্তি করছে বলছে, তাই না? তাহলে বহির্বিভক্তি, তাহলে দেখো এখানে ভাই এ বিন্দুর স্থানাঙ্কটা কত আমরা একটু লিখি। এটা হচ্ছে -2,3, আরেকটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক কত 1,2। আচ্ছা, কত অনুপাতে ভাগ করছে? M1:M2 অনুপাতে। বলো সেই অনুপাতের মানটা একটু কত দেখতেছি, 3:2। তো আমাদের বলছে বহির্বিভক্তি করে, এটা বলছে না? তাহলে বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো না। কোন সূত্র বলো তো? এক্স বের করবা কি, নিচে অনুপাতের বিয়োগফল, তাহলে 3 - 2। এবার 3-এর সাথে বিপরীত বিন্দু, এই 3-এর সাথে বিপরীত বিন্দু, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই 3-এর সাথে এটা হচ্ছে M1, তার সাথে যাবে x2, তাহলে x2 হচ্ছে কত 1, 3 × 1, তারপর -2 × M2-র সাথে x1, তাহলে x1 কত -2। পারবা না? তাহলে x = কত আসতেছে দেখো, এটা হচ্ছে তোমার 1 আর এদিকে হচ্ছে 3 -1 + 4, তার মানে x এর মান হচ্ছে 7, x এর মান হচ্ছে কত 7। ঠিক একইভাবে y-টা বের করতে পারবা, y = নিচে অনুপাতের বিয়োগফল, তাহলে 3 - 2, তাহলে M1 এর সাথে যাবে y2 কত বলো তো 2, মাইনাস এইটার সাথে যাবে M2-র সাথে যাবে y1 কত 3। ঠিক আছে, সো এটা দেখো, এটার মান হচ্ছে 0, কেন? 3 × 6 -6, 0। তাহলে সুতরাং এই বিন্দুর স্থানাঙ্ক কত 7,0। পারা যাবে তো, তাই না? সহজ না? আচ্ছা চলো এবার তাহলে আমরা আরেকটা ম্যাথে সলভ করি। আচ্ছা, এখন আমরা তোমাদেরকে আরেকটা জিনিস সম্পর্কে একটু ধারণা দিই। সেটা হচ্ছে দেখো, আমরা যদি তোমাকে বলি মধ্যবিন্দুর কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিই। মধ্যবিন্দু দেখো, এই জিনিসটা একটু আমাদেরকে ক্লিয়ার হতে হবে। হ্যাঁ, মধ্যবিন্দু এখন আমরা নির্ণয় করবো হচ্ছে মধ্যবিন্দু নির্ণয়। এই জিনিসটা একটু বুঝো ভাইয়া। হ্যাঁ, মধ্যবিন্দু নির্ণয়। আচ্ছা, মধ্যবিন্দু, হ্যাঁ ধরো এটা একটা সংযোজক রেখা। হ্যাঁ, এটা হচ্ছে সংযোজক রেখা, এই সংযোজক রেখা, এই রেখা দুইটা বিন্দু মনে করো আমি দিচ্ছি, এই দুইটা বিন্দু, একটা বিন্দু এ যার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, আরেকটা হচ্ছে বি যার স্থানাঙ্ক হচ্ছে x2, y2। আচ্ছা, মধ্যবিন্দু মানে কি? তোমাকে এমন একটা বিন্দু নিতে হবে যে বিন্দুটা এই দুইটা রেখাকে সমান ভাগে ভাগ করবে। তাহলে সমান দুইটা ভাগে যাতে ভাগ করে, তাহলে ওই বিন্দুটাকে আমরা কি বলতে পারি? মধ্যবিন্দু না, অর্থাৎ বিন্দুটা ঠিক মাঝ বরাবর থাকবে। তাহলে ঠিক মাঝ বরাবর থাকতে হলে তাহলে দুই পাশে কি ভাগে সমান ভাগে ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে চলো আমরা ধরে নিচ্ছি এই সি বিন্দুটা এ বি রেখাকে সমান দুইটা অংশে কি করলো, ভাগ করলো। তাহলে বলো, আমি যদি বলি এই অনুপাতের মান কত, তাহলে এইটুকুর অনুপাতটাকে আমরা ধরে নিচ্ছি M1 আর এইটুকুর অনুপাতটাকে আমরা ধরে নিচ্ছি M2। তাহলে আমি যদি তোমাকে বলি এই এ বি রেখাকে সি বিন্দুটি কত অনুপাতে ভাগ করছে, M1:M2 অনুপাতে, ক্লিয়ার? তবে এইটা যেহেতু ঠিক মাঝখানে আছে, তাহলে এই দিকের অনুপাত আর এই দিকের অনুপাতের মান সমান হবে না। এই জন্য আমরা এখানে কি করব, M1 আর M2 এই দুইটা সমান, আমরা এটাকে M ধরে নিব। কি ধরে নিব? M, অর্থাৎ দুইটা অনুপাতের মান সমান। তাহলে চলো এবার আমরা বুঝ বের করি, অন্তর্বিভক্তি করছে, তাই না? তাহলে বুঝ বের করার সময় কি করবো, x = নিচে অনুপাতের যোগফল। তাহলে বলো M1 + M2, তাহলে M1 + M2 মান দুইটাই M না? তাহলে এখানে কি হবে, M1 মানে M, M2 মানও M, ক্লিয়ার? এবার আসো, এই M1 এর সাথে M1 এর মান কিন্তু M, তার সাথে কি যাবে বিপরীত বিন্দুর বুঝ, সেটা কত x2। তারপর এই M2 মানও কত M, তার সাথে বিপরীত বিন্দুর বুঝ, সেটা কত x1। তাহলে এবার ভাইয়া দেখো তো x = এটা কত বলো তো, M যোগ করলে কত 2M, এখান থেকে M যদি কমন নাও তাহলে কত লেখা যাবে, x1 + x2, তাই না? এখন ভাইয়া দেখো x = আমরা কি বলতে পারি, এই M আর M কি যায়, কাটা যায়। তাহলে মধ্যবিন্দুর বুঝ কীভাবে বের করবা, দুই প্রান্তের বুঝকে যোগ করে সেটাকে 2 দ্বারা ভাগ করবা। তাহলে কখনো যদি বলে দুইটা সংযোজক রেখার মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু বের করার সূত্র হচ্ছে এটা। তাহলে এই সূত্র দিয়ে তুমি মধ্যবিন্দু বের করবা, ঠিক আছে? এই সূত্র দিয়ে তুমি মধ্যবিন্দু বের করবা, এই যে এটা দিয়ে, ঠিক আছে? সো দুই প্রান্তের বুঝের যোগফল /2, ঠিক আছে? সো দুই প্রান্তের বুঝকে যোগ করে সেটাকে কত দিয়ে ভাগ করলে, 2 দ্বারা ভাগ করলে তুমি মধ্যবিন্দুর বুঝ পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা চলো এবার তাহলে খুঁটি কীভাবে বের করবো, ঠিক একইভাবে তোমরা খুঁটির সূত্রটা দিবা, ওই যে এখানে যে আমরা যে বুঝের সূত্র দিছি, তোমরা কীভাবে খুঁটির সূত্র দিবা, সেই ক্ষেত্রে তোমরা খুঁটির মান পাবা y = y1 + y2 / 2। তাহলে মধ্যবিন্দুর খুঁটি কীভাবে বের করবা, মধ্যবিন্দুর খুঁটি বের করবা দুই প্রান্তের খুঁটির যোগফল /2। তাহলে মধ্যবিন্দুর বুঝ কীভাবে হবে, মধ্যবিন্দুর বুঝ বের হবে হচ্ছে দুই প্রান্তের বুঝের যোগফল, /2 করলে তুমি মধ্যবিন্দুর বুঝ পাবা। আর মধ্যবিন্দুর খুঁটি কীভাবে পাবা, দুই প্রান্তের খুঁটির যোগফল /2 করলে মধ্যবিন্দুর খুঁটি পাবা। তো মধ্যবিন্দুর কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। চলো এখন আমরা কিছু ম্যাথ সমাধান করব।
সমাধান করব। এখানে দেখো আমাদের কি একটা বিন্দু দেওয়া আছে এ বিন্দু এবং একটা বিন্দু দেওয়া আছে বি বিন্দু। তাহলে আমরা একটু দেওয়া আছে দিয়ে লিখতে পারি। এখানে আমাদেরকে দেওয়া আছে হচ্ছে একটা এ বিন্দু দেওয়া আছে, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত 8,10, তাহলে এটা আমার প্রথম বিন্দু। এবং আরেকটা বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে যেটা হচ্ছে 18,20, ঠিক আছে। তাহলে এই দুইটা বিন্দুর সংযোজক রেখাংশকে কিউ বিন্দু এবং আর বিন্দু, এই দুইটা বিন্দু 2:3 অনুপাতে যথাক্রমে অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তি করে। তার মানে এই যে কিউ বিন্দু যেটা দেখতেছো সেই কিউ বিন্দুটা হচ্ছে 2:3 অনুপাতে কী করছে, অন্তর্বিভক্তি করছে। আর যে বিন্দুটা দেখতেছো সেই আর বিন্দুটা হচ্ছে এত অনুপাতে কী করছে, বহির্বিভক্তি করছে। তাহলে সুতরাং আমরা কিউ এবং আর বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। তাহলে কিউ আর এর পরিচয় বুঝছো। তাহলে কিউ আর হচ্ছে এ বি রেখাকে অন্তর্বিভক্তি করছে আর হচ্ছে এ বি রেখাকে বহির্বিভক্তি করছে, ঠিক আছে। আচ্ছা, এবং এখানে আরেকটা ব্যাপার বলছে যে পি বিন্দুটা হচ্ছে এ বি এর কি মধ্যবিন্দু। একটু আগে তোমাদেরকে মধ্যবিন্দু পড়াইছি, তাই না? তাহলে পি বিন্দুটাও আমরা নির্ণয় করতে পারবো। তারপর আমাদেরকে আরেকটা জিনিস দেখাইতে হবে যে পি কিউ এবং পি আর এই দুইটা দূরত্বের গুণফল পিবি যে দূরত্ব আছে তার বর্গের সমান হবে। তো দেখো এটা কুমিল্লা বোর্ডে 14 আসছে। তাহলে চলো আমরা সমাধান করি। প্রথমত ভাই আমরা এখানে ওই যে আর বিন্দুটা একটু নির্ণয়, কিউ বিন্দুটা নির্ণয় করি, ঠিক আছে। সো কিউ বিন্দুর স্থানাঙ্ক, তাহলে ভাইয়া বুঝো কিউ বিন্দুটা কি করছে আগে বলো, অন্তর্বিভক্ত। তাহলে অন্তর্বিভক্তের ক্ষেত্রে সূত্র দিবা, হ্যাঁ। তাহলে অন্তর্বিভক্তের সূত্র কি, নিচে অনুপাতের যোগফল, তাহলে কত হবে 2 + 3। তাহলে এই 2-র সাথে কে যাবে বলো তো, এই 2-র সাথে যাবে বিপরীত বিন্দুর বুঝ। তাহলে বিপরীত বিন্দুর বুঝ কত 18। তারপর প্লাস এই 3-র সাথে কে যাবে, 3-র সাথে যাবে বিপরীত বিন্দুর বুঝ, অর্থাৎ এইটা হচ্ছে m2, m2-র সাথে কে যাবে x1 কত 8, ঠিক আছে। এটা হচ্ছে বুঝের মান। তাহলে কুটির মানটা বের করবো ঠিক সেমভাবে, নিচে অনুপাতের যোগফল, উপরে এটা m1 এর সাথে যাবে দ্বিতীয় বিন্দুর কুটি, অর্থাৎ y2 কত 20 না। তাহলে 2 × 20, তারপর প্লাস, এরপর বলো প্লাস 3 অর্থাৎ m2-র সাথে y1 কত, y1 হচ্ছে 10, ঠিক আছে। তাহলে এবার সুতরাং আমরা দেখি এই বিন্দুর স্থানটা কত আসে, একটু আমরা বের করি। এটা হচ্ছে তোমার 36 + 24/5, তো এটা আসতেছে তোমার 12। আর এটা দেখি, এটা হচ্ছে 40 + 30/5, তাহলে এটা হচ্ছে 14। তাহলে কি বিন্দুর স্থানাঙ্ক 12,14। এবার আসো ঠিক একইভাবে আরেকটা হচ্ছে কি বলছে, আর বিন্দু। তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক এটা পারবা, শুধু কী হবে জানো, তোমাদেরকে ভাইয়া বলছিলাম সেটা হচ্ছে যখন অন্তর্বিভক্তি বললে তখন প্লাস আর বহির্বিভক্তি বললে মাইনাস। তাহলে সেম সূত্র তোমরা শুধু এখানে একটা মাইনাস ব্যবহার করবে, এই যে এখানে একটা মাইনাস ব্যবহার করবে, হ্যাঁ। তো আমরা এখানে একটা মাইনাস ব্যবহার করি, এখানে একটা মাইনাস হবে। তারপর হচ্ছে তোমার এখানে একটু যদি মুছি তাহলে এখানে একটা মাইনাস লিখবো, এখানে একটা মাইনাস হবে, তাহলে এখানে একটা মাইনাস হবে 2 - 3, ঠিক আছে। ঠিক একইভাবে এখানেও একটা মাইনাস, এখানে একটা মাইনাস, এখানেও একটা মাইনাস, এই যে এটাও একটা মাইনাস, 2 - 3, ঠিক আছে। এটা হচ্ছে তোমার আর বিন্দুর স্থানাঙ্ক, হ্যাঁ। তোমরা এটা হচ্ছে আর বিন্দুর স্থানাঙ্ক। তাহলে চলো আমরা আর বিন্দুর স্থানাঙ্কটা এই জায়গায় লিখি, এই জায়গায় করে ফেলি, হ্যাঁ। তো সেটা কত হবে দেখো, এটা হচ্ছে তোমার 36 - 24/-1, হ্যাঁ। তো এটা আসতেছে তোমার -12, হ্যাঁ। তাহলে এটা কত আসতেছে দেখি, 40 - 30/-1, তাহলে এটা আসতেছে তোমার -10, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার 34 - 24 - 1, ঠিক আছে। এই যে 34 প্লাস, ওকে। তাহলে এটা হচ্ছে তোমার কি বিন্দু, আর বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমাদের দুইটা আমরা একটু এখানে লিখে রাখি, আমরা একটু এগুলো মুছে দিব। তাহলে আমরা পি বিন্দুর স্থান, কিউ বিন্দুর স্থানাঙ্ক কত পাইছি 12,14, আর এরপর আর হচ্ছে মাইনাস, আর বিন্দু হচ্ছে কত পাইছি এটা বলি, আচ্ছা, আর হচ্ছে -12 -10, আচ্ছা, আর হচ্ছে -12, -10, ঠিক আছে। ওকে, এবার আসো আমরা তাহলে এখন হচ্ছে আমরা পি বিন্দুটা বের করবো, হ্যাঁ। এই যে পি বিন্দু, তাহলে কিউ বিন্দু আর বিন্দুর স্থানাঙ্ক বের হবে। এবার পি বিন্দু, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক বলো। পি বিন্দুটা কি, এ বি এর মধ্যবিন্দু বলছে না, দেখো এ বি। তাহলে মধ্যবিন্দু বুঝ কেমনে বের করবা, দুই প্রান্তের বুঝের যোগফল। তাহলে 8 + 18/2, কুড়ি বের করবা কীভাবে, দুই প্রান্তের কুড়ির যোগফল /2। তাহলে দেখো পি বিন্দুটা কত পাচ্ছি, এখানে হচ্ছে 18 আর 8 যোগ করলে হচ্ছে তোমার 26, 26কে 2 দ্বারা ভাগ করলে 13,
আর এখানে 30, 30কে 2 দ্বারা ভাগ করলে 15। সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক কত? পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমার 13,15। ঠিক আছে, এবার আসো তাহলে তুমি কিউ বিন্দুর স্থানাঙ্ক জানো, আর বিন্দুর স্থানাঙ্ক জানো, পি বিন্দুর স্থানাঙ্ক জানো। আচ্ছা, এটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকলে এটা তোমরা পারবা। সেটা হচ্ছে কি পি কিউ। আচ্ছা ভাই, পি কিউ কি বলো তো? পি কিউ কি? পি এবং কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব না কিভাবে করবা? √, বুঝ 2 এর বিয়োগফল, তাহলে এটার বুঝ কত? 13 মাইনাস ওটার বুঝ কত? 12 হোল স্কয়ার প্লাস 22 এর বিয়োগফল, 20 কত? 15, ওটা কত? -14 হোল স্কয়ার। তাহলে পি কিউ বের করবা। ঠিক একইভাবে পি আর বের করবা। হ্যাঁ, পি আর, তাহলে পি আর হচ্ছে কি? পি এবং আর বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। একইভাবে সূত্র করে তুমি পি আর বের করবে। হ্যাঁ, এবার এই দুইটা দূরত্বের গুণ করবা, গুণ করে সেটা পিবি এই দূরত্বের বর্গের সমান হয় কিনা দেখবা। তাহলে পিবি দূরত্ব কেমনি বের করবো বলো? পি বিন্দু এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করবা। ঠিক আছে, সেই দূরত্বকে স্কয়ার করবা। ক্লিয়ার? তারপর এ পি কিউ পি আর এর গুণফল যদি এ পিবি এর বর্গের সমান হয় তাহলে তুমি বলতে পারবা এটা প্রমাণিত। ঠিক আছে, সো আশা করি এই ধরনের ম্যাথ সলভ করতে পারবা। এই ধরনের ম্যাথ তোমাদের বই আরও কিছু ম্যাথ আছে, এগুলো সমাধান করি। হ্যাঁ, ওকে, এবার দেখো আমরা এই ম্যাথটা একটু সমাধান করি। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব দারুণ একটা ম্যাথ। ঠিক আছে, সো বুঝে বুঝে করতে হবে। এ এবং বি বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে আমাদেরকে দেওয়া আছে -2,4 এবং 4,-5। বলা হচ্ছে এ বি রেখাংশকে সি পর্যন্ত এইরূপ কি করা হলো? বর্ধিত করা হলো। তার মানে এ বি রেখাটাকে বর্ধিত করছে, দ্যাট মিনস বুঝতেছো বহির্বিভক্তি করছে, যেন এ বি এবং 3BC পরস্পর কি হয়? সমান হয়। তাহলে আমাদেরকে বলছে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, তো চলো আমরা প্রথমে একটু চিত্রটা আঁকি। ধরো এটা হচ্ছে আমাদের এ বি সংযোজক রেখা, এটা হচ্ছে আমাদের এ বি সংযোজক রেখা। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখি। এ বিন্দু হচ্ছে এখানে আমাদের এ বিন্দু হচ্ছে ভাই কত? -2,4 আর বি বিন্দু হচ্ছে কত? বি বিন্দু হচ্ছে আমাদের কত? 4,-5। তাহলে এ বিন্দু হচ্ছে -2,4 আর বি বিন্দু হচ্ছে 4,-5। এবার দেখো পরে কি বলছে যে সি পর্যন্ত এরূপ বর্ধিত করলো। দেখো সি রূপ পর্যন্ত কি করা হলো? বর্ধিত করা হলো। তাহলে সি পর্যন্ত আমরা বর্ধিত করলাম, তাহলে এই সি পর্যন্ত বর্ধিত করা হলো। হ্যাঁ, সি পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে এখানে আমাদেরকে চাইছে সি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা ধরে নিচ্ছি সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, y। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে আমাদের সি বিন্দুটা দেখো তো বহির্বিভক্ত করছে, মানে বহির্বিভক্ত করছে। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হলে আমাদেরকে M1 এবং কি লাগবে? M2 লাগবে। কিন্তু আমাদেরকে M1 আর M2 দেওয়া আছে। আচ্ছা, M1 কি দেখো তো? বেশিরভাগ স্টুডেন্ট যে জিনিসটা ভুল করে সেটা হচ্ছে তারা এখানে কি করে জানো? ওই যে ওদের একটা দেওয়া আছে না, এ ভি ইকুয়াল টু কত দেওয়া আছে বলো তো? 3BC দেওয়া আছে না? সো তারা বেশিরভাগ স্টুডেন্ট কি করে? এ ভি ডিভাইড বাই ভিসি ইকুয়াল টু 3। তো এটাকে কি লেখা যায় বলো তো? এ ভি ইস টু ভিসি ইকুয়াল টু 3:1। তো বেশিরভাগ স্টুডেন্ট কি করে? এটাকে 3:1 অনুপাতে বহির্বিভক্তি বলে, যেটা পুরোটাই ভুল। পুরোটাই ভুল। কেন বলো তো? কারণ আমরা M1 এর পরিচয় কি বলছিলাম? দেখো এই 3 মানে কি? এ বি না? এ বি পরিচয় কি? এ থেকে বি বিন্দুর এইটুকু দূরত্বের অনুপাত না? তাহলে M1 এর পরিচয় কি সেটা ছিল? এটা কি এমন বলতে পারবা? না। M1 এর পরিচয় কি? বিভক্তিকারী বিন্দু হতে প্রথম বিন্দুর দূরত্বের অনুপাত। দ্যাট মিনস তোমাকে সি হতে এ পর্যন্ত দূরত্ব নিতে হবে, এ সি। কিন্তু এ সি কি আছে? নাই। এ বিটাকে তুমি M1 বলতে পারবা না। এই জন্য তোমাকে M1 M2 এর পরিচয় আমি আলাদা করে ইন্ডিকেট করে বুঝাইছি। এটা যদি তুমি বুঝে থাকো তাহলে এই ম্যাথটা কখনো ভুল করবে না। তাহলে এখানে M1 এর পরিচয় হচ্ছে বিভক্তিকারী বিন্দু হতে প্রথম বিন্দুর দূরত্বের অনুপাত, অর্থাৎ এসি। এটা কি এসি আছে? না ভাইয়া, এটা আছে এবি। কনভার্ট করে এসিতে নিতে হবে। আচ্ছা, M2 এর পরিচয় কি ছিল? বিভক্তিকারী বিন্দু হতে তৃতীয় বিন্দুর দূরত্ব অনুপাত, দ্যাট মিনস বিসি। দেখো বিসি আছে, তাহলে বিসি ঠিক আছে, বাট এখানে আমাদেরকে এসিটা ঠিক নেই, অর্থাৎ এবিটা ঠিক নেই। তাহলে চলো আমরা এই জিনিসটা এবার সমাধান করি। দেখো বুঝো, এখন আমরা তাহলে এই জিনিসটা একটু লক্ষ্য করো। আমরা তাহলে এইটুকু জিনিস তাহলে আমরা এটা একটু বাদ দিই। তো এখানে দেখো আমরা তাহলে এখান থেকে কীভাবে বের করবো? ওকে, দেখো প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে ভাইয়া? দেখো তো এ ভি ইকুয়াল টু 3BC। আমার দেখো এই এ বিটাকে লাগবে না, আমার লাগবে এসি। ঠিক আছে, আমার এ বি লাগবে না, আমার কি লাগবে? কি এসি লাগবে। ঠিক আছে, অর্থাৎ বিভক্তকারী বিন্দুতে প্রথম বিন্দুর দূরত্ব অনুপাত এসি নিয়ে কাজ করতে হবে। কিন্তু এখানে এ বি দেওয়া আছে। তাহলে এই এ বিটাকে এসিতে কীভাবে কনভার্ট করে? দেখো তো এ বি সমান কী লেখা? দেখো এই পুরো এসি থেকে, এই পুরো এসি থেকে আমি যদি এই বিসিটুকু বাদ দিই, দেখো এই পুরো এসি এখান থেকে যদি তুমি মাইনাস বিসি করো তাহলে তুমি এ বিটা পেয়ে যাচ্ছ না? তাহলে এ বি সমান কী লেখা যায়? এসি মাইনাস বিসি ইকুয়াল টু 3BC। এবার দেখো এসি ইকুয়াল টু মাইনাস বিসি পাশে গেলে যোগ হবে, তাহলে 4BC। এবার দেখো তো এখানে এসি ডিভাইড বাই বিসি ইকুয়াল টু কত? 4 না? তার মানে কী লেখা যায় বলো? এসি ইস টু বিসি ইকুয়াল টু কত? 4:1। এবার দেখো এইটুকু দূরত্ব ঠিক আছে। দেখো এইবার লক্ষ্য করো, এই যে
এই যে বিভক্তকারী এই যে প্রথম বিন্দু হতে বিভক্তকারী বিন্দু দূরত্ব অনুপাত এইটুকু হচ্ছে কি m1 না, সেই m1 এর মান কত দেওয়া আছে, সেই m1 এর মান দেওয়া আছে 4। আর এটা কি বিসি বিভক্তকারী বিন্দু হতে দ্বিতীয় বিন্দু দূরত্ব অনুপাত, এই যে এইটুকু ভাইয়া, এইটুকু কি m2 না, সেই m2 এর মান কত দেওয়া আছে 1। তাহলে এখন তুমি অনুপাত জানো, তাহলে সুন্দর করে এখন সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবা। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন সি বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলি। কত সহজ জিনিসগুলো দেখছো। এবার আসো আমরা সি বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলি। তাহলে দেখো সি বিন্দুর বুঝ কীভাবে বের করবা, নিচে অনুপাতের বিয়োগফল, তাহলে অনুপাতের বিয়োগফল করো 4 - 1। তাহলে 4 দেখো m1 এর সাথে কি যাবে বলো তো, এটা m1 না, m1 এর সাথে যাবে বিপরীত বিন্দুর বুঝ, বিপরীত বিন্দুর বুঝ কত 4, তাহলে 4 × 4 মাইনাস, তাহলে আমি একটু ব্র্যাকেট দিই গুলো, এই যে ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, তারপরটা দেখো ব্র্যাকেট একটু বুঝো। এবার আসো m1 m2 হচ্ছে 1, তাহলে m2 এর সাথে কে যাবে বলো তো, m2 এর সাথে যাবে x1, তাহলে বলো এই m2 বিপরীত বিন্দুর বুঝ কত -2 না, এখানে লিখবা -2। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো x = এখানে আসতেছে ভাই 3, এখানে 4 4 16, তাহলে মাইনাসে প্লাস, এটা হচ্ছে 2, তাহলে কত বলো 16 আর 2 হচ্ছে 18, আর 18কে 3 দ্বারা ভাগ করলে 6, তাহলে বিভক্ত বিন্দু বুঝ পেলাম 6। এবার আসো কুটি কেমন করবা, একই কুটি হচ্ছে অনুপাতের বিয়োগফল, সো অনুপাতের বিয়োগফল, তাহলে 4 - 1। এবার আসো m1 এর সাথে কে যাবে y2 কত বলো তো, এই যে y2 হচ্ছে -5, সো -5 মাইনাস, তারপর m1 এর সাথে কি যাবে বিপরীত বিন্দুর খুঁটি, অর্থাৎ m2 এর সাথে যাবে y1 কত 4। এবার দেখো তাহলে কত আসতেছে y = নিচে হচ্ছে কত 3, উপরে কত -20 -4, তাহলে y কত আছে দেখো, এটা হচ্ছে তোমার 24কে -24কে 3 দ্বারা ভাগ করলে 8। সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক কত, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমার 6, -8, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, তো আশা করি এই ধরনের ম্যাথ এখন থেকে সমাধান করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তো এখন হচ্ছে আমরা শুরু করবো হচ্ছে সমত্রিকোণক বিন্দু নির্ণয়। আচ্ছা প্রথম হচ্ছে আমরা সমত্রিকোণক বিন্দু বলতে কি বুঝাই এই জিনিসটা একটু বুঝি। ধরো আমাদের কাছে একটা সরল রেখা আছে, সো আমরা একটা সরল রেখা অঙ্কন করি। প্রথমে এটা হচ্ছে আমাদের একটা সরল রেখা, এই সরল রেখার মনে করো আমাদের কাছে দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানি, যে মনে করো আমরা এই বিন্দুর স্থানাঙ্কটা আমরা বললাম, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1, আর এই বিন্দুটা ধরো বি বিন্দু, এই বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2, y2। ঠিক আছে, ওকে। এখন আমাদের কি বলা হচ্ছে সমত্রিকোণক বিন্দু। হ্যাঁ জিনিসটা বুঝো ভাইয়া, কি বলছে সমত্রিকোণক বিন্দু। আচ্ছা সমত্রিকোণক বিন্দু বলতে আসলে কি বোঝায়, একটা সরল রেখাকে সমান 3 ভাগে ভাগ করে এমন বিন্দুগুলোর আমাদেরকে নির্ণয় করতে হবে। বুঝতে পারছো, দেখো এখানে কি লিখছে সমত্রিকোণক বিন্দু, মানে একটা সরল রেখাকে সমান 3 ভাগে ভাগ করবে এমন বিন্দু নির্ণয় করতে হবে। তাহলে তুমি একটু চিন্তা করো দেখো তো, আচ্ছা একটা সরল রেখাকে সমান 3 ভাগে ভাগ করার জন্য আমাদেরকে কয়টা বিন্দুর প্রয়োজন, তাহলে ডেফিনেটলি 2টা বিন্দু। তুমি যদি একটা বিন্দু লিখো তাহলে একটা বিন্দু কিন্তু 3 ভাগে ভাগ করতে পারে না, 2 ভাগে ভাগ করতে পারে। যেহেতু সমান 3 ভাগে ভাগ করতে হবে তাহলে আমাদের কয়টা বিন্দু লাগবে, 2টা। তাহলে এবার ধরো আমরা সেই 2টা বিন্দু মনে করো, আমরা এই 2টা বিন্দু ধরো, এটা হচ্ছে আমরা ধরেছি এই বিন্দুটা হচ্ছে সি আর এই বিন্দু হচ্ছে ডি। দেখো সি আর এটা হচ্ছে ডি। তাহলে কত এই সরল রেখাকে সমান কয়টা ভাগ করছে, 3 ভাগে। তাহলে দেখো এই যে এইদিকে 1 ভাগ, তারপর এইদিকে 1 ভাগ, এইখানে 1 ভাগ। হ্যাঁ তাহলে এই 3টা হচ্ছে সমান 3 ভাগে ভাগ করছে। বুঝতে পারছো, তাহলে আমরা বলতে পারি এই এ বি সরল রেখাকে সমান 3 ভাগে ভাগ করে এমন বিন্দু কে, এমন বিন্দু হচ্ছে একটা সি এবং বিন্দু হচ্ছে একটা ডি। এই সি এবং এই ডি এই দুইটা বিন্দুকে বলা হয়, এই যে এই সি বিন্দু আর এই সি বিন্দু আর ডি বিন্দু, এই দুইটাকে একসাথে বলা হয় সমত্রিকোণক বিন্দু। এগুলোকে আমরা কি বলবো, সমত্রিকোণক বিন্দু, সমত্রিকোণক বিন্দু। ঠিক আছে, তাহলে এই সি এবং ডি এই টোটাল এ বি রেখাকে সমান কয় ভাগে ভাগ করছে, 3 ভাগে। দেখো সমান 3 ভাগে ভাগ করছে। এই যে দেখো এই যে এখানে 1 ভাগ আছে, এই যে এখানে 1 ভাগ, তারপর এইখানে 1 ভাগ, 2 ভাগ, আর এখানে 1 ভাগ, 3 ভাগ। তাহলে সমান 3 ভাগে ভাগ করছে। হয়তো আমার একটু লিখতে একটু তোমার ডিফারেন্স হয়েছে, সো তুমি একটু বুঝে নেবে। হ্যাঁ তো এখন তাহলে আমরা বলতে পারি এই বিন্দু হচ্ছে সি বিন্দু এবং এই বিন্দু হচ্ছে ডি বিন্দু। ঠিক আছে, তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এ সি বিন্দু এবং ডি বিন্দুর স্থানাঙ্ক বের করবো। ঠিক আছে, তাহলে আচ্ছা প্রথমে আমি মনে করো সি বিন্দুর স্থানাঙ্ক বের করবো। হ্যাঁ তাহলে আমি আপাতত ডিটাকে বাদ দিই। তাহলে তুমি চিন্তা করো সি বিন্দুটার ক্ষেত্রে লক্ষ্য করো, আমরা আপাতত ডিটাকে একটু বাদ দিচ্ছি। তাহলে সি বিন্দুর ক্ষেত্রে কি আমি এই জিনিসটা দাবি করতে পারি কিনা দেখো তো ভাইয়া, আমরা সি বিন্দুর ক্ষেত্রে জিনিসটা বলতে পারি। দেখো এই সি বিন্দুটা দেখো টোটাল এ বি রেখাকে কত মতো ভাগ করে, কারণ ডি বিন্দুটা বাদ দাও। তাহলে সি এর এই পাশে আছে কত ভাগ বলো তো, এই পাশে আছে 1 ভাগ না, এই পাশে আছে 1 ভাগ,
যে সি এর এই পাশে কয় ভাগ, দেখো এখানে এক ভাগ, এখানে এক ভাগ, কয় ভাগ, 2 ভাগ, তাহলে এখানে আছে কত ভাগ, 2 ভাগ। তাহলে আমরা কি বলতে পারি, এই সি বিন্দুটি এ বি রেখাকে কত অনুপাতে ভাগ করে, 1:2, 1:2। তাহলে আমরা কি বলতে পারি এখানে, সি বিন্দুটি এ বি রেখাকে 1:2 অনুপাতে অন্তর বিভক্ত করে, ঠিক আছে, ক্লিয়ার? অর্থাৎ শুধু সি বিন্দুর কথা বললাম, হ্যাঁ। তাহলে শুধু সি, ডি বিন্দু আমরা হিসাবে রাখি না। তাহলে সি বিন্দুর জন্য চিন্তা করো, তাহলে সি এর এ পাশে আছে 1 ভাগ আর এ পাশে আছে কয় ভাগ, 2 ভাগ, 1 ভাগ 2 ভাগ। তাহলে কত অনুপাতে ভাগ করছে, 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, ক্লিয়ার? এবার দেখো তুমি যদি সি বিন্দু পেয়ে যাও, বি বিন্দু পেয়ে যাও, ডি বিন্দু কিন্তু বের করতে পারবে। কীরকম, দেখো তুমি সি বিন্দু মনে করে নির্ণয় করলা, এটা হচ্ছে বি বিন্দু, তাই না? এবার বলো সি বি, এটা কি ডি বিন্দু না? তাহলে দেখো সি থেকে ডি এর দূরত্ব যা, ডি থেকে বি এর দূরত্ব তা, তাহলে আমরা কি বলতে পারি, এই সি বি এর মধ্যবিন্দু হচ্ছে কি ডি না? তাহলে আমরা সি বিন্দু নির্ণয় করলে, বি বিন্দু নির্ণয় করলে, মধ্যবিন্দুর সূত্রটা অ্যাপ্লাই করলে আমি কিন্তু ডি বিন্দুটা নির্ণয় করতে পারবো, ঠিক আছে? এছাড়াও তুমি চাইলে ডি বিন্দুটাকে আরেকভাবে চিন্তা করতে পারো। দেখো তো একটু ভাইয়া, আমরা এইভাবে জিনিসটা একটু চিন্তা করতে পারি। দেখো এখন যদি তোমাকে বলি একটু জিনিসটা বুঝো, আমরা একটু অন্য কালার ইউজ করি। ডি বিন্দুর ক্ষেত্রে একটু হিসাব করো তো ভাইয়া। এখন তুমি সি বিন্দুটাকে বাদ দাও, হ্যাঁ। ডি বিন্দুটা এ বি রেখাকে কেমন করে ভাগ করছে, দেখো ডি বিন্দু ভাইয়া এই পাশে আছে কতটুকু বলো তো, এই পাশে আছে কতটুকু ভাইয়া, এই পাশে আছে 2 ভাগ। দেখো এখান থেকে এইটুকু আছে কয় ভাগ, 2 ভাগ। আর ডির এই পাশে আছে কতটুকু বলো, এই পাশে আছে 1 ভাগ, এই পাশে আছে কয় ভাগ, 1 ভাগ। তাহলে বলো তো ডি বিন্দুটা কত অনুপাতে ভাগ করছে, এ বি রেখাকে 2:1। তাহলে আমরা বলতে পারি, এখানে আরেকটা কথা লিখতে পারি, ডি বিন্দুটি এ বি রেখাকে কত অনুপাতে, 2:1 অনুপাতে অন্তর বিভক্ত করে, ঠিক আছে? তাহলে আমরা সি বিন্দুটার ক্ষেত্রে বলবো 1:2 অনুপাতে ভাগ করে, আর ডি বিন্দুর বেলায় বলবো 2:1 অনুপাতে ভাগ করে। তাহলে কখনো যদি তোমাকে বলে কোনো একটা বিন্দু সমত্রিকোণক বিন্দু কিনা প্রমাণ করতে বলে, কখনো যদি তোমাকে একটা বিন্দু দিয়ে বলে এটা সমত্রিকোণক বিন্দু কিনা প্রমাণ করতে, তাহলে প্রমাণ যেটা করবা, তুমি ওই বিন্দু দ্বারা রেখাটার অনুপাত নির্ণয় করবা। যে বিন্দুগুলো সমত্রিকোণক বিন্দু নির্ণয় করতে বলা হচ্ছে, ওই বিন্দু দ্বারা তুমি রেখার অনুপাত বের করবে। যদি কোনো একটা বিন্দু কোনো একটা সরল রেখাকে 1:2 অনুপাত অথবা 2:1 অনুপাতে ভাগ করে, তাহলে বুঝে নিবা ডেফিনেটলি ওটা হচ্ছে সমত্রিকোণক বিন্দু, ক্লিয়ার? এই জিনিসটা আসলে বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে কখনো যদি আমাকে সমত্রিকোণক বিন্দু নির্ণয় করতে বলে, তাহলে জিনিসটা মাথায় রাখো, সেটা যদি ওই বিন্দুটা কোনো একটা সরল রেখাকে 1:2 অনুপাতে কিংবা 2:1 অনুপাতে ভাগ করে, তাহলে বুঝে নিবা ওটা হচ্ছে একটা সমত্রিকোণক বিন্দু, ঠিক আছে না? তাহলে আমরা সমত্রিকোণক বিন্দু নির্ণয় করতে পারবো। এবার আমাকে যদি এ বি দুইটা বিন্দু দিয়ে দেয়, যদি বলে সি আর ডি বিন্দু নির্ণয় করো, পারবো না। প্রথমে তুমি সি বিন্দু নির্ণয় করবা, কত অনুপাতে ভাগ করে, 1:2। ওই সূত্র, অনুপাতের সূত্র, অন্তর্ভুক্তি সূত্র অ্যাপ্লাই করে সি বিন্দু বের করবা। তারপর সি বি এর মধ্যবিন্দু কি ডি, মধ্যবিন্দু সূত্র দিয়ে চাইলে বের করতে পারো, অথবা চাইলে অনুপাতের সূত্র ব্যবহার করতে পারো। সেই ক্ষেত্রে ডি বিন্দুর ক্ষেত্রে অনুপাত লিখবা 2:1, ঠিক আছে না? আচ্ছা, এখন অনেকে বলবো, আচ্ছা যদি সমচতুর্থকোণক বিন্দু হয় সেই ক্ষেত্রে কীভাবে করবো? দেখো তো, যদি এরকম হয় আমাদেরকে যদি বলে সমচতুর্থকোণক বিন্দু, হ্যাঁ, তাহলে আচ্ছা আমরা একটু জিনিসটা বুঝি। দেখো এটা হচ্ছে সরল রেখা, তাহলে সমত্রিকোণক বিন্দুর জন্য একটা সরল রেখাকে সমত্রিকোণক বিন্দু যদি সমান 3 ভাগে ভাগ করতে হয় 2টা বিন্দু লাগে। তাহলে সমত্রিকোণক বিন্দু বলতে 2টা বিন্দু বোঝায়, হ্যাঁ। এখন মনে করো আমি যদি বলি এই বিন্দুটার স্থানাঙ্ক ধরো এটা হচ্ছে x1, y1, আর এটা মনে করো বি, যার স্থানাঙ্ক হচ্ছে x2, y2। এখন মনে করো আমাকে বলো সমচতুর্থকোণক বিন্দু নির্ণয় করো, অর্থাৎ একটা সরল রেখাকে সমান 4 ভাগে ভাগ করবে এমন বিন্দুগুলো নির্ণয় করো। তাহলে চিন্তা করো সমান 4 ভাগে ভাগ করতে হলে এমন বিন্দু কয়টা লাগবে? 3টা লাগবে। কয়টা লাগবে? 3টা। তাহলে দেখো মনে করো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে সি, এখানে একটা বিন্দু আছে, আর এখানে একটা বিন্দু আছে, হ্যাঁ। তাহলে এখানে মনে করো এটা বিন্দু সি বিন্দু, এটা মনে করো ডি বিন্দু, এটা মনে করো ই বিন্দু। তাহলে সমান কয় ভাগে ভাগ করছে? 4 ভাগে না? দেখো এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ। তাহলে সমান কয় ভাগে ভাগ করছে? 4 ভাগে, ঠিক আছে না? তাহলে সমচতুর্থকোণক বিন্দু বলতে ছিল কয়টা বুঝে? 3টা। একটা হচ্ছে সি, একটা হচ্ছে ডি, একটা হচ্ছে ই। দেখো তুমি খুব সহজে বের করতে পারো, যেমন তুমি ডি বিন্দু সূত্রটা বের করতে পারো, ডি বিন্দুটা পারবা কীরকম? দেখো তো, এ থেকে সি দিকে কয় ভাগ? 2 ভাগ। ডি থেকে বি এদিকে কয় ভাগ? 2 ভাগ। তাহলে এই দিকের অনুপাত আর এর দিকের অনুপাত সমান, তাহলে ডি বিন্দুটা ডেফিনেটলি এ বি এর কি বিন্দু? মধ্যবিন্দু। তাহলে তুমি এ বি এর মধ্যবিন্দু ব্যবহার করে ডি বিন্দু পাবা, ঠিক আছে? এবার দেখো তুমি ডি বিন্দু যখন নির্ণয় করছো, এবার ডি আর এ এর মধ্যবিন্দু বিষয়ে কে কাজ করতেছে? সি। তাহলে এ ডি এর মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করে সি বিন্দু পেয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো তুমি ডি বের করছো, বি জানো, তাহলে ডি বি এর মধ্যবিন্দু কি? ই।
তাহলে মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করে তুমি সমস্ত বিন্দুগুলো নির্ণয় করতে পারবা। এখন যদি তুমি চাও যদি অনুপাত কত, সেক্ষেত্রে তুমি কীভাবে বের করবে দেখো, সেক্ষেত্রে কীভাবে করবো দেখো, সি বিন্দুর দিকে যদি তাকাও, সি বিন্দুর এইখানে কত ভাগ আছে বলো, এখানে আছে 1 ভাগ, এখানে আছে কয় ভাগ, 1 ভাগ। দেখো এই দিকে কয় ভাগ গেছে, এইদিকে কয় ভাগ গেছে ভাইয়া, এইদিকে গেছে 3 ভাগ, এইদিকে গেছে 3 ভাগ। তাহলে সি বিন্দুটি এ বি রেখাকে কত অনুপাতে ভাগ করে, 1:3, 1:3, ঠিক আছে না। আর যদি বলি ডি বিন্দুর বেলায় বলো, তাহলে ডি বিন্দুর বেলায় কী বলবা, ডি বিন্দুটা সেম অনুপাতে ভাগ করছে। দেখো ডি বিন্দুটা সেম অনুপাতে ভাগ করছে, এই যে দেখো ডি বিন্দুর বেলায় দেখো এইটুকু হচ্ছে কত, এইটুকু 2 ভাগ, আবার এইটুকু কত ভাগ, 2 ভাগ। তাহলে এটা সমান অনুপাতে ভাগ করছে, সেটা মধ্যবিন্দু। আচ্ছা, এবার যদি বলি ই এর বেলায় চিন্তা করো, তাহলে ই এর বেলায় চিন্তা করলে সে কি বলবে, দেখো ই এইদিকে ই এর কত ভাগ আছে বলো, এইদিকে আছে 3 ভাগ, আর এদিকে আছে কয় ভাগ, এদিকে আছে 1 ভাগ। তাহলে সি বিন্দুটা 1:3 অনুপাতে ভাগ করে, এই বিন্দুটা 3:1 অনুপাতে ভাগ করে, আর ডি বিন্দুটা 2:2 অনুপাতে ভাগ করে। তাহলে কখনো যদি দেখো কোনো একটা বিন্দু অনুপাত যদি 1:3 হয় বা 3:1 হয়, তাহলে বুঝে নিবা ওটা হচ্ছে সমচতুর্থখণ্ডক বিন্দু। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে চলো আমরা কিছু ম্যাথ সমাধান করি এবার। দেখো এইটার দিকে তাকাও, এটার দিকে তাকাও, দেখো ভাইয়া খুবই সহজ একটা প্রশ্ন এবং দারুণ একটা প্রশ্ন করছে। দেখো দুইটা বিন্দুদের সংযোজক রেখাংশের সমতিকণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, তাই না। তো সমতিকণ্ডক বিন্দু বলতে বুঝবা হচ্ছে দুইটা বিন্দু, হ্যাঁ, ও সমতিকণ্ডক বিন্দু 3টা না। সমতিকণ্ডক বলতে বোঝায় যে বিন্দুগুলো ওই রেখাকে সমান 3 ভাগে ভাগ করছে, ওই বিন্দুটা বোঝায়। তাহলে এরকম কয়টা বিন্দু, 2টা, সেই 2টা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আচ্ছা, তো দেখো আমরা সহজ করে একটা চিত্র আঁকি। এই যে এটা হচ্ছে আমাদের চিত্র, তাহলে এটা হচ্ছে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক, সরি এ বিন্দুর স্থানাঙ্ক, যার স্থানাঙ্ক কত দেওয়া আছে বা একটু বলো, 7,5, 7,5। আচ্ছা, তারপর এদিকে হচ্ছে বি, এটার স্থানাঙ্ক কত, এটার স্থানাঙ্ক হচ্ছে তোমার -2, -1। আচ্ছা, একটু হিসাবটা বুঝো, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে 7,5, এটা হচ্ছে -2,1, সংযোজক রেখার সমতিকণ্ডক বিন্দু নির্ণয় করো। আচ্ছা, তো আমরা সমতিকণ্ডক বিন্দু ধরে নিচ্ছি, হ্যাঁ। তাহলে সমতিকণ্ডক বিন্দু বলতে ধরো আমরা এইটাকে ধরে নিচ্ছি সি, আর এটাকে ধরে নিচ্ছি ডি, ঠিক আছে। তাহলে হচ্ছে সি, এটা ডি। তাহলে তুমি কি বলবা, মনে করি এ বি সংযোজক রেখার সমতিকণ্ডক বিন্দুগুলো হচ্ছে সি এবং ডি, এটা বলবা, হ্যাঁ। তাহলে আসো, তাহলে সি বিন্দুর ক্ষেত্রে কি বলবা, তুমি যখন সি বিন্দু নির্ণয় করো, তাহলে বুঝো তো সি বিন্দুর এই দিকে আছে কয় ভাগ ভাইয়া বলো তো, 1 ভাগ না, আর এইদিকে কয় ভাগ, 1 ভাগ, 2 ভাগ। তাহলে সি বিন্দুর ক্ষেত্রে এই দিকে সি বিন্দুটা কয় ভাগে ভাগ করছে, 2 ভাগে। তাহলে সি বিন্দুটা কত অনুপাতে ভাগ করলো, 1:2 না। তাহলে লিখবে এখন যে দেখো আমি কি বলতে পারি, সি বিন্দুটি এ বি রেখাকে কত অনুপাতে ভাগ করে বলো তো, 1:2 অনুপাতে কি বিভক্তি করে, অন্তর বিভক্তি, অনুপাতে অন্তর বিভক্ত করে। ঠিক আছে। তো সি বিন্দুটি এ বি রেখাকে কত অনুপাতে, 1:2 অনুপাতে অন্তর্বিভক্তি করে। এই ক্ষেত্রে অনুপাত বলে দেওয়ার দরকার নাই। তাহলে এখন আসো আমরা সি বিন্দুর স্থানাঙ্ক বের করবো। তাহলে বলো সি বিন্দুর আমরা বুঝ কেমনে বের করবো, ধরো সি বিন্দুর বুঝটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করলাম, হ্যাঁ। তাহলে সি বিন্দুর বুঝ কেমনে বের করবো, মনে আছে অনুপাতের ক্ষেত্রে নিচে অনুপাতের যোগফল, তাহলে কত হবে 1+2, ক্লিয়ার। এবার আসো M1, এই যে M1 এর সাথে যাবে বিপরীত বিন্দুর বুঝ, বলো বিপরীত বিন্দুর বুঝ কত, ওয়াইট -2 না, তাহলে -2 সূত্রে প্লাস, তারপর 2, M2 সাথে যাবে বিপরীত বিন্দুর বুঝ অর্থাৎ x1, তার মানে হচ্ছে 7। তাহলে কত আসে একটু আমরা হিসাব করে দেখি। এখানে দেখো, এখানে হচ্ছে তোমার 7 × 14 থেকে 2 বাদ যাবে 12, আর নিচে হচ্ছে 3, তাহলে 12/3, তার মানে 4। তাহলে আমি x এর মান কত পেলাম, 4, ঠিক আছে। 14 × 14, তো 14 থেকে এখানে 2 বাদ যাবে, হ্যাঁ। তাহলে 14 থেকে 2 বাদ গেলে কত, 12, নিচে আছে 3, তাহলে 12/3, তার মানে 4। ওকে, এবার আসো ওয়াইটা একটু বের করি তো, ওয়াই ইকুয়াল টু কত বলো তো, ওয়াই ইকুয়াল টু কত বলতে পারবা, অবশ্যই পারবা। নিচে অনুপাতের যোগফল 1+2, এখানে 1, এটার সাথে যাবে বিপরীত বিন্দুর খুঁটি বের করলে খুঁটির হিসাব মনে আছে না। তাহলে এখানে এটার বিপরীত বিন্দুর খুঁটি কত বলো, -1, এই যে দেখো -1, তারপর +2, এটার সাথে যাবে বিপরীত বিন্দুর খুঁটি বলো, এটার বিপরীত বিন্দু কোনটা, এটা না, তাহলে এটা কত 5, ঠিক আছে। তাহলে এটার কত আসছে একটু দেখি আমরা, একে হচ্ছে তোমার এটা আসতেছে 3, আচ্ছা, আর এখানে হচ্ছে কত -1, আর এটা হচ্ছে তোমার 10, তাহলে 9, তাহলে 9কে 3 দ্বারা ভাগ করলে 3, তাহলে এটা আসতেছে তোমার 3। সুতরাং আমরা সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে আমরা এইটুকু একটু মুছে দিই, এইটুকু একটু মুছি, এটা আমরা পেয়ে গেলাম, হ্যাঁ। আমরা একটু মুছে দিচ্ছি। তাহলে দেখো আমরা একটু এখানে দেখাই, তাহলে এ হচ্ছে, সরি আমাদের এখানে মুছে গেছে, এ হচ্ছে আমাদের সি বিন্দু,
আর এটা হচ্ছে ওদের ডি বিন্দু। হ্যাঁ, তাহলে এই যে সি বিন্দু, তাহলে সি বিন্দুর আমরা স্থানাঙ্ক বের করছি। এই সি বিন্দুর স্থানাঙ্ক কত বলো তো একটু? সি বিন্দুর স্থানাঙ্ক আমরা কত বের করছি? এই যে এক্স এর মান হচ্ছে 4, ওয়াই মান কত 3। ঠিক আছে, আমরা একটু লিখে দিচ্ছি এখানে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক কত আসছে 4, 3। ঠিক আছে, এবার আসলে আমরা ডি বিন্দুটা বের করি। হ্যাঁ, ওকে, চলো এবার আমরা ডি বিন্দুটা বের করি। আচ্ছা দেখো ডি বিন্দু, ঠিক আছে। এখন আসো এটা ছিল এটা ছিল হচ্ছে আমাদের বি বিন্দু, এটা ছিল বি, আর এটা ছিল এ, এটা হচ্ছে সি। ঠিক আছে, এবার আসো এখন তুমি যদি ডি বিন্দুটা বের করতে চাও তাহলে সেই ক্ষেত্রে তুমি অনুপাতের সূত্র ব্যবহার করতে পারো। কিরকম? ডি বিন্দুর বেলা তুমি যখন চিন্তা করবা ডি এর এদিকে আছে কয় ভাগ? 2 ভাগ, আর ওইদিকে কয় ভাগ? 1 ভাগ। তাহলে ডি বিন্দুটা কত অনুপাতে ভাগ করছে? 2:1। অনুপাতের সূত্রটা ব্যবহার করে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবা। এটা ছাড়াও মধ্যবিন্দুর সূত্র দিয়েও করতে পারো। কেন? দেখো এই দূরত্ব আর এই দূরত্ব কি সমান না? তাহলে ডেফিনেটলি ডিটা কার মধ্যবিন্দু? বিসি এর মধ্যবিন্দু। তাহলে আমরা কি বলতে পারি? ডি হচ্ছে সি আর বি এর মধ্যবিন্দু, ঠিক আছে, এর মধ্যবিন্দু। সুতরাং আমরা এখন তাহলে বলতে পারি ডি বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত হবে বলো? ডি বিন্দুর বুঝ কেমন বের করবা? দুই প্রান্তের বুঝের যোগফল ডিভাইড বাই 2। এই প্রান্তের বুঝ কত? 4 প্লাস এখানে বুঝ হচ্ছে -2, তাহলে এখানে -2 ডিভাইড বাই 2। কুড়ি কত হবে? দুই প্রান্তের কুড়ির যোগফল, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে -1 ডিভাইড বাই 2। সুতরাং আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক কত পাচ্ছি দেখি। এদিকে 2 দিয়ে 2 ভাগ করলে 1, আর পর এদিকে হচ্ছে 2 দিয়ে 2 ভাগ করলে 1। সুতরাং আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক কি পেলাম? বা আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক পাইছি হচ্ছে 1, 1। সুতরাং সমত্রিকোণক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা হলো। সুতরাং সমত্রিকোণক বিন্দুগুলো হচ্ছে সি বিন্দু হচ্ছে 4, 3 এবং ডি বিন্দু হচ্ছে 1, 1। এটা হচ্ছে আনসার। ঠিক আছে, সহজ না? অবশ্যই পারবা। এখন আসো আমরা এবার এটা শর্টকাটে দেখি যে পরীক্ষা যখন আসবে আমি পরীক্ষায় কীভাবে শর্টকাটে করতে পারবো। হ্যাঁ, তোমাদের শর্টকাটটা আবার একটু বুঝাই। দেখো শর্টকাটে আমরা কীভাবে করতে পারবো জিনিসটা একটু বুঝো, তাহলে তুমি খুব সহজে এটা অনুধাবন করতে পারো। এই যে ধরো এটা এমসিকিউতে দিল, তুমি তো এভাবে করতে গেলে অনেক সময় লাগবে, তাই না? তো আসো আমরা ওই যে বেশি কম একটা মনে আছে কনসেপ্ট পড়ছিলাম, ওইটা ব্যবহার করে করতে পারো। দেখো ভাইয়া তোমাদের জিনিসটা একটু বুঝাই। ওকে, দেখো তোমাকে যদি জিজ্ঞেস করি, আচ্ছা বুঝের দিকে দেখো তো ভাই, বুঝ 7 থেকে কত হয়েছে একটু আমাদের বলতে পারবো? এখানে 7 থেকে কত হয়েছে? -2 হয়ে গেছে না? আচ্ছা বাড়ছে না কমছে? অবশ্যই কমছে। 7 ছিল, হয়ে গেছে কত? -2। কত কমছে? 9 কমছে। 7 থেকে 0 হয়ে গেছে, আর 0 থেকে -2, তাহলে টোটাল কত কমছে? 9। তাহলে 9 কম। এবার বলতে পারবো 9টা কয় ভাগে কম হয়েছে? 3 ভাগে। দেখো এই যে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। তাহলে আমাদের কত কমছে ভাইয়া? কত কমে গেছে? বুঝ বরাবর কত কমে গেছে? 9 কমে গেছে। কয় ভাগে কমছে? 3 ভাগে। তাহলে প্রতি ভাগে কত করে কমতেছে? 3 করে। তাহলে সামনে আমি যত ভাগ যাব প্রত্যেকটা ভাগে কত করে কমবে? 3 করে বুঝের ক্ষেত্রে। তাহলে চলো একটু দেখি এটা। এবার লক্ষ্য করো তো, এখানে ছিল কত? 7। তাহলে আমি এ থেকে সিতে গেলাম, কয় ভাগ গেলাম? 1 ভাগ। 1 ভাগে কত কমতেছে? 3 কমতেছে। তাহলে 7 থেকে 3 কমাই দাও। কমাই মানে কি? বিয়োগ করবো না? তাহলে 7 - 3, তার মানে কত? 4। ঠিক আছে না? এবার আসো, খুবই সহজ, এগুলো মজা পাবা, বুঝতে পারছো? এখান থেকে যখন এখানে যাবা আরও 1 ভাগ গেলা, তাহলে আরও 3 কমে যাবে না? প্রতি ভাগে কত করে কমতেছে? 3। তাহলে 4 থেকে 3 কমাই দাও, 4 - 3, তার মানে কত? 1। খেয়াল করছো? বুঝ বের করে ফেললাম। এবার আসো খুঁটিটা দেখো, এই যে খুঁটিটা দেখো, 5, এই 5টা কত হয়ে গেছে বলো আমার? -1 হয়েছে। 5টা কত হয়ে গেছে? -1। এবার আমাকে বলো 5টা যে -1 হয়েছে, কমছে না বাড়ছে? বলো। অবশ্যই কমছে। কত কমছে? 6। তাহলে এটা 6 কম। তাহলে কমলে কমাই দিবা, বেশি হলে বাড়াই দিবা, এটুকু সিম্পল। হ্যাঁ, তাহলে 5 থেকে -1 হয়ে গেছে, তাহলে খুঁটি কমে গেছে। কত কমে গেছে? 6 কমে গেছে। এবার আসো সেই 6টা ভাইয়া কত ভাগে কমছে? 3 ভাগে না? দেখো তো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 3 ভাগে কমছে। তাহলে 3 দিয়ে ভাগ করে, তাহলে প্রতি ভাগে কত করে কমতেছে? 2 করে। তাহলে তুমি যত সামনে যাবা প্রত্যেকটা ভাগে খুঁটি কত করে কমবে? 2 করে। এবার আসো ভাইয়া 5 ছিল, তাই না? বলো 5 থেকে সিতে গেল, কয় ধাপ গেলা? 1 ধাপ। তাহলে 1 ধাপে কত কমতেছে? 2 কমতেছে। তাহলে বলো 5 থেকে 2 কমাই দাও। 5 থেকে 2 কমাই দিলে কত? বলো 3 না? এবার সি থেকে ডিতে যাবে, তাহলে আরও 2 কমতে, প্রত্যেকটা যখন সামনে যাচ্ছ 2 করে কমতেছে। তবে এখানে ধাপ গেলা, 2 কমলো, তাহলে বলো 3 থেকে 2 কমাই দাও, 3 - 2, তার মানে কত? 1। এখান থেকে এখানে যাবো, আরও 2 কমাই দাও। দেখো ডি থেকে বিতে গেছে, আরও 2 কমাই দাও, তাহলে 1 - 2, তার মানে কত? -1 না? দেখছো? তাহলে বলো স্থানাঙ্ক কত? 4, 3, ডি বিন্দুর স্থানাঙ্ক কত? 1, 1 আসলো না? তো এটা হচ্ছে ম্যাজিক,
বুঝতে পারছো? এই জিনিসটা তুমি যদি জানো তাহলে এমসিকিউতে কিন্তু দ্রুত আনসার করতে পারবা। ঠিক আছে, ওকে। পরের ধাপে যাই। হ্যাঁ, এইটা দেখো, এখানে কি বলতেছে একটু বোঝার চেষ্টা করি আমরা। এখানে একটু লক্ষ্য করো, এ বি রেখাংশ, পি বিন্দু এবং বি বিন্দু দুইটি সমত্রিকোণক বিন্দু। হ্যাঁ, এ বি এর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে আগে দেখো, আগে হচ্ছে আমাদেরকে দুইটা সংযোজক সরলরেখার প্রান্ত বিন্দুগুলো দেওয়া ছিল, সমত্রিকোণক বিন্দু নির্ণয় করছি। এখন তোমাদেরকে কি বলো, সমত্রিকোণক বিন্দু দেওয়া আছে, ওই প্রান্ত বিন্দুগুলো নির্ণয় করতে হবে। তাহলে চলো এটা একটু দেখি। আচ্ছা, তো আমরা একটু চিত্রটা আঁকি। এই হচ্ছে আমাদের চিত্রটা। তাহলে আমরা সমত্রিকোণক বিন্দু, তাহলে এ হচ্ছে আমাদের সমত্রিকোণক বিন্দু, একটা হচ্ছে পি, এই যে এখানে এটা হচ্ছে, এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে আরেকটা সমত্রিকোণ বিন্দু, এটা হচ্ছে পি। আচ্ছা, এখন হচ্ছে পি বিন্দু। আচ্ছা, এখানে মনে হয় আরেকটা বিন্দু হবে। আচ্ছা, এটা আমরা কিউ ধরি। হ্যাঁ, কিউ ধরি, অসুবিধা নেই। আচ্ছা, এই পি বিন্দুর স্থানাঙ্ক কত দিছে ভাই, কত বলো তো? 8,5। আর এটার স্থানাঙ্ক কত দিছে? সরি, এটা 3,3। এটা হচ্ছে 3,3, আর এটার স্থানাঙ্ক কত দিছে? 8,5। ওকে, এবার আমাদের বলছে এ বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, তো আমরা দেখি এ বি বিন্দুগুলো চেয়েছি। এটা হচ্ছে আমাদের এ বিন্দু, যার স্থানাঙ্কটাকে আমরা x1, y1 ধরতেছি। আর এটা হচ্ছে বি বিন্দু, যার স্থানাঙ্কটাকে আমরা x2, y2 ধরতেছি। তাহলে আমরা লিখে নিব, মনে করে দিয়ে লিখবা এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1 এবং বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2। ঠিক আছে, তাহলে চলো আমরা ব্যবহার করি। হ্যাঁ, এবার ভাই আমাকে বলো জিনিসটা দেখো, এই পি দেখো, এটুকু লক্ষ্য করো, এই যে এ পি, এইটুকু দূরত্ব আর এইটুকু দূরত্ব সমান, তাই না? তাহলে আমি বলতে পারি এ কিউ এর মধ্যবিন্দু কি? পি না? তাহলে লিখো এ কিউ এর মধ্যবিন্দু পি। এ কিউ এর মধ্যবিন্দু হচ্ছে কি? পি। তাই আমি এখানে মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করতে পারি। বলো মধ্যবিন্দুর, একটু মনোযোগ দিয়ে শোনো, মধ্যবিন্দুর বুঝ কেমনি বের করবো বলো? মধ্যবিন্দুর বুঝ কি একটু বুঝো। দুই প্রান্তের বুঝের যোগফল, তাহলে x1 + 8 / 2, এটা হচ্ছে মধ্যবিন্দুর বুঝ। ওকে, মধ্যবিন্দুর খুঁটি কেমনি বের করবো বলো? দুই প্রান্তের খুঁটির যোগফল, তাহলে এটা y1 প্লাস এখানে কত 5 / 2। তাহলে এটা হচ্ছে ভাইয়া মধ্যবিন্দুর বুঝ, আর এটা কি? মধ্যবিন্দুর খুঁটি। এবার দেখো, সেই মধ্যবিন্দুর বুঝ আর মধ্যবিন্দুর খুঁটি কিন্তু দেওয়া আছে, কত বলো তো? 3,3। ঠিক না? তাহলে এখন আমরা কি লিখতে পারি বলো তো? প্রশ্ন মতো আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি যে x1 + 8 / 2, এটা মধ্যবিন্দুর বুঝ কত দেওয়া আছে? 3। তাহলে এখান থেকে x1 এর মান কত বের হয় দেখো তো? 3 দুগুণ কত? 6। তাহলে +8 এর পাশে গেলে -1, তাহলে x1 এর পাবা -2। ঠিক আছে না? ঠিক একইভাবে y1টা কেমনে বের করবা দেখো, y1 + 5 / 2 = মধ্যবিন্দুর খুঁটি কত দিয়েছে? 3। তাহলে এবার y1 এর মান কত হবে দেখো, এখানে হচ্ছে 3 দুগুণ 6, এই 5 পেয়ে গেল -5, তাহলে 6 - 5, তার মানে 1। সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে গেল। হ্যাঁ, তাহলে ভাই বলো এ বিন্দুর স্থানাঙ্ক কত? এ বিন্দুর স্থানাঙ্ক আমরা কত বের করলাম? -2,1। সহজ না? আচ্ছা, চলো এবার আমরা বি বিন্দুটা নির্ণয় করি। দেখি, তাহলে আমরা এ বিন্দুটা পেয়ে গেলাম, এইটুকু একটু মুছে দিই। তাহলে এবার আমরা এ বিন্দুটা কত পেলাম? এ বিন্দুটা পেলাম হচ্ছে -2,1। এবার আসো বি বিন্দুটা নির্ণয় করবো। কীভাবে করবা? ঠিক একইভাবে বলো তো, কিউ হচ্ছে কার মধ্যবিন্দু বলো তো? পি বি এর মধ্যবিন্দু। ঠিক আছে, এটার মধ্যবিন্দু। তো আমরা এখানে মধ্যবিন্দুর কনসেপ্টটা ব্যবহার করব। দেখো, মধ্যবিন্দুর বুঝ কেমন বের করতে বলো তো? দুই প্রান্তের বুঝের যোগফল, তাহলে এই প্রান্তের বুঝ কত? 3 প্লাস এই প্রান্তের বুঝ কত? x2 / 2। খুঁটি কেমন বের করবা? এই প্রান্তের কত খুঁটি? 3, খুঁটি কত? y2 / 2। এটা হচ্ছে মধ্যবিন্দুর বুঝ, মধ্যবিন্দুর খুঁটি। এবার দেখো, মধ্যবিন্দুর বুঝ খুঁটি কত দেওয়া আছে প্রশ্নে? 8,5 না? 8,5। তাহলে আমরা একটা কত দাবি করতে পারি প্রশ্ন মতে? 3 + x2 / 2। এই মধ্যবিন্দুর বুঝের মান কত বলো তো ভাইয়া? 8 না? এখান থেকে x2 এর মান কত আসে দেখো তো? 8 দুগুণ কত? 16। 8 আর 2 গুণ করলে কত? 16। 16 থেকে 3 বিয়োগ করবা, তাহলে 16 থেকে 3 বিয়োগ করলে কত? 13। তাহলে x2 এর মান পাবো হচ্ছে 13। এবার আসো, খুঁটি কীভাবে করবা দেখো তো ভাইয়া? খুঁটি কত এখানে? 3 + y2 / 2। এটা হচ্ছে মধ্যবিন্দুর খুঁটি। সেই মধ্যবিন্দুর খুঁটির মান কত দিছে? 5 দিছে না? তাহলে এখান থেকে y2 কত হবে? y2 দেখো, এখানে গুণ করলে 5 দুগুণ 10, 10 থেকে 3 বাদ দেবা, তাহলে হচ্ছে 7।
সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক কত? বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমার 13,7। ঠিক আছে, এই হচ্ছে নির্ণয়। সুতরাং আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক বের করলাম, বি বিন্দুর স্থানাঙ্ক বের করলাম। ঠিক আছে, আচ্ছা তো আমরা দেখি পরের স্লাইডে আমাদের এরপর কী দেওয়া আছে। আচ্ছা ওকে, এরপর এটাও তোমরা একটু তোমাদের জন্য এটা বাড়ির কাজ থাকলো, এটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো, এটা তোমরা হোমওয়ার্ক, এটা অবশ্যই চেক করবা। দেখো, দেখাও যে এই দুইটা বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশের সমত্রিকোণক বিন্দুর একটি কি বিন্দু? মূল বিন্দু। অপর বিন্দুর কি নির্ণয় করো? স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে তোমাদেরকে যে জিনিসটা করতে হবে, এই দুইটা সংযোজক রেখার একটা যে সমত্রিকোণক বিন্দু আছে, সেই একটা সমত্রিকোণক বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে 0 0। তাহলে 0 0 এটা কার স্থানাঙ্ক? মূল বিন্দুর স্থানাঙ্ক না? ঠিক আছে না? এবং আরেকটা বিন্দুর স্থানাঙ্ক বের করবা, সিম্পল। ঠিক আছে, তো এটা আমি দেখা যাচ্ছে তোমাদেরকে। ধরো এটা হচ্ছে একটা সংযোজক রেখা, তো ধরো এটা হচ্ছে সংযোজক রেখা। তাহলে এটা হচ্ছে এ বিন্দু, যার স্থানাঙ্ক কত? -3, -2, এবং এটা হচ্ছে বি বিন্দু, যার স্থানাঙ্ক কত বলো তো? 6, 4। হ্যাঁ, ওকে। এবার বলবা এখানে দুইটা বিন্দু, এই যে একটা ধরো সি, এটা হচ্ছে ডি, এই দুইটা বিন্দু এ বি রেখাকে সমান 3 ভাগে ভাগ করছে। তাহলে সি বিন্দুটা কত অনুপাতে ভাগ করছে? 1:2 অনুপাত। এই সূত্র ব্যবহার করে সি বিন্দুর স্থানাঙ্ক বের করবা। তো সি আর বি জানলে সি বি এর মধ্যবিন্দু ব্যবহার করে ডি বিন্দুর স্থানাঙ্ক পারবা না? অবশ্যই পারবা। এবার সি বিন্দুর স্থানাঙ্ক যদি 0 0 আসে, তাহলে কি বলবো? এটা একটা মূল বিন্দু, দেখানো হয়ে গেল। তো এটা আমরা শর্টকাট একটু করতে পারি। হ্যাঁ, শর্টকাটে দেখো ভাইয়া, শর্টকাটে তুমি দেখো। এখানে তো -3, তাই না? -3 থেকে এখানে কত বলো তো? 6 না? -3 ছিল বুঝ, কত হয়ে গেছে? 6। আচ্ছা, বাড়ছে না কি কমছে? অবশ্যই বাড়ছে, বাড়ছে না? -3 থেকে 6 হয়েছে, কত বাড়ছে? 9 বাড়ছে। তাহলে 9 20 হয়ে গেছে। এবার বলো সেই 9টা কত ভাগে 20 হয়েছে? ভাই বলতে পারবা? 3 ধাপে 20 হয়েছে না? 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ। তাহলে টোটাল কত 20 হয়েছে? 9। কয় ধাপে 20 হয়েছে? 3 ধাপে। তাহলে প্রতি ধাপে কত করে 20 হয়েছে? 3 করে। তাহলে যত সামনে যাবে প্রত্যেকটা ধাপে বুঝের মান 3 করে বাড়বে। এবার দেখো বুঝ কত বলো? -3, এখান থেকে এখানে গেল 1 ধাপ, 3 বাড়বে। তাহলে -3 সাথে 3 বাড়ছে, -3 + 3, তার মানে কত? 0। এবার এখান থেকে এখানে যখন যাবে আরও বুঝ 3 বাড়বে, প্রত্যেক ধাপে 3 করে বাড়তেছে। হ্যাঁ, তাহলে 0 থেকে 3 বাড়ছে, তাহলে কত হবে? 0 + 3, তার মানে কত? 3। এবার এখান থেকে এখানে গেলে আরও 3 বাড়বে, তাহলে 3 + 3, তার মানে কত? 6। দেখছো কত সহজে মিলতেছে? ওকে, পরেরটা দেখো। -2 থেকে কত হয়েছে বলো? -2 থেকে 4 বাড়ছে না? অবশ্যই বাড়ছে। কত বাড়ছে? 6। 6 বেশি। বলো 6টা কয় ধাপে বেশি হয়েছে? 3 ধাপে না? তাহলে 6/3। তাহলে প্রত্যেকটা ধাপে কত করে বেশি হয়েছে? 2 করে। তাহলে প্রতি ধাপে কুটি কত করে বাড়বে? 2 করে। এবার আসো, -2 থেকে 2 বাড়ছে, তাহলে -2 + 2, বাড়া মানে যুগ, তাহলে -2 + 2, তার মানে কত? 0। এখান থেকে এখানে যখন যাবে আরও 2 বাড়বে, আরও 2 বাড়বে, তাহলে 0 থেকে আরও 2 বাড়াই দাও, তাহলে 0 + 2, তার মানে কত? 2। এখান যখন এখানে যাবে আরও 2 বাড়বে, তাহলে 2 + 2 মানে কত? 4। সুতরাং একটা বিন্দুর স্থানাঙ্ক কত? 0 0, আর এটা কত? 3,2। তো একটা বিন্দু মূল বিন্দু দেখানো হলো, অপর বিন্দুর স্থানাঙ্ক 3,2। সহজ না? দেখছো কত মজার অঙ্ক এগুলো? ওকে, তারপর এবার আসো, আমরা এখন যে জিনিসটা করব এটা দেখো, এটাও খুব মজা পাবা। এখন আমরা কি করব জানো? আমরা এখন হচ্ছে চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয় করতে যাবো। হ্যাঁ, এখন আমাদের কনসেপ্ট হচ্ছে, দেখো এখন আমাদের টাইপ হচ্ছে চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয় করা। শীর্ষবিন্দু নির্ণয়। আচ্ছা, চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয়, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। তাহলে চলো আমরা এটা একটু দেখি। আমাদেরকে কি বলছে? কোনো সামন্ত্রিকের একটি কর্ণের প্রান্তবিন্দু। আচ্ছা, আমরা এটার আগে আরেকটা সলভ করি। এটা আমাদের এটা একটু এর আগে আমরা আরেকটা সলভ করি, তারপর এটাতে যাচ্ছি। আচ্ছা, এটা দেখাই। হ্যাঁ, তোমাদের আগে আমি এটা দেখাই, দেন আমরা ওইটাতে সমাধান করবো। হ্যাঁ, একটু বুঝো। তাহলে এখানে কি বলছে? আমাদের কি বলছে যে ABCD আয়তক্ষেত্রে 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক A, B এবং C দেওয়া আছে। চতুর্থ শীর্ষবিন্দু D এর স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হচ্ছে এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাই না? তো আমরা ভাইয়া চলো আমরা প্রথমে একটা আয়তক্ষেত্র অঙ্কন করি। আমরা আয়তক্ষেত্র অঙ্কন করে ফেলি, কেমন? তাহলে আমরা একটা সবাই মিলে একটু আয়তক্ষেত্র অঙ্কন করি। এই যে এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র। আচ্ছা, এটা কি বোঝা যাচ্ছে? এই যে মোটামুটি এটা হচ্ছে আয়তক্ষেত্র, তাই না? তাহলে আয়তক্ষেত্রের আমাদেরকে যে শীর্ষবিন্দুগুলো দেওয়া আছে, তাই না? একটা হচ্ছে A দেওয়া আছে। তাহলে প্রথম শীর্ষবিন্দু মনে রাখবা, কর্নারে সবসময় একটা কর্নারে সবসময় বিজোড়গুলো রাখবা, আরেকটা কর্নারে সবসময় জোড়গুলো রাখবা। যেমন দেখো এটা প্রথম বিন্দু, এটা তৃতীয় বিন্দু, বিজোড়।
আর এটা দ্বিতীয় বিন্দু, এটা চতুর্থ বিন্দু। তাহলে তোমার ম্যাথগুলো কখনো ভুল হবে না। তাহলে যখন এরকম চিত্র দিয়ে করবা তাহলে অবশ্যই মনে রাখবা কর্ণ বরাবর একটা কর্ণতে রাখবো আমি 1 আর 3, আর একটা বিন্দুতে আমি রাখবো 2 আর 4। ঠিক আছে, আসো তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত ভাইয়া বলো? এ বিন্দুর স্থানাঙ্ক 3,2। আর একটা বি বিন্দু বলো তো ভাইয়া, বি বিন্দুর স্থানাঙ্ক কত? বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ভাইয়া 2,-1, 2,-1। আচ্ছা, এটা হচ্ছে সি বিন্দু। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আচ্ছা, অর্থাৎ কর্ণ বরাবর একটা কর্ণের মধ্যে প্রথম আর তৃতীয়কে রাখবো, আর একটা কর্ণের মধ্যে দ্বিতীয় এবং চতুর্থ বিন্দুকে রাখবো। তাহলে বলো সি বিন্দুর স্থানাঙ্ক কত? 8,3, -3, হ্যাঁ -3 না, হ্যাঁ -3। চতুর্থ বিন্দু, হ্যাঁ তাহলে আমরা ধরে নিব, মনে করি চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক x, y। তাহলে কি লিখবে এখানে? মনে করি চতুর্থ শীর্ষ বিন্দু ডি এর স্থানাঙ্ক কত ধরলাম? x, y। আচ্ছা, তো এই x, y কীভাবে নির্ণয় করবা সেই কনসেপ্টটাকে বুঝো। ধরো আমি যে তোমাকে বলি এখানে কর্ণ দুইটা, হ্যাঁ একটু কর্ণগুলোর দিকে একটু লক্ষ্য করো। এখানে হচ্ছে কর্ণ দুইটা, এই যে একটা হচ্ছে ভাই এসি কর্ণ, হ্যাঁ এটা হচ্ছে এসি কর্ণ, হ্যাঁ এই যে একটা হচ্ছে এসি কর্ণ, আরেকটা হচ্ছে বিডি কর্ণ। এই যে এখান থেকে আরেকটা হচ্ছে বিডি কর্ণ, এই যে বিডি কর্ণ, এটা হচ্ছে বিডি কর্ণ। ঠিক আছে, সো একটা জিনিস তোমরা মাথায় রাখবা, আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গ বা রম্বস তাদের কর্ণগুলো পরস্পর সমদ্বিখণ্ডিত হয়। অর্থাৎ যে আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গ, রম্বস এই চতুর্ভুজের কর্ণগুলো পরস্পরকে কী করে? সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, তো এই যে একটা এসি কর্ণ আরেকটা বিডি কর্ণ, এই যে দুইটা কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলো, তাহলে আমরা ধরে নিচ্ছি যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত করতেছে সেই বিন্দুটাকে আমরা ধরে নিচ্ছি ও বিন্দু। কি বিন্দু? ও বিন্দু। তাহলে সমদ্বিখণ্ডিত করা মানে কি? এখানে ডি ও এর মান যা, বি ওর মানও তা না, আবার একইভাবে এদিকে এ ওর মান যা, ও সি মানও তা না। সমদ্বিখণ্ডিত করে যেহেতু বলছে, তার মানে আমি কি বলতে পারি? ওটা হচ্ছে কার মধ্যবিন্দু। দেখো ওটা একই সাথে বি আর ডি এর মধ্যবিন্দু, আবার একই সাথে এবং সি এর মধ্যবিন্দু। এই কনসেপ্টটা ব্যবহার করে আমরা এক্স ওয়াই নির্ণয় করবো। আমার কথা বুঝতে পারছো? তাহলে তুমি কি লিখবা? আমরা জানি এটা সুন্দর করে লিখবা কথাটা। আমরা জানি যে সামান্তরিক, এটা আয়তক্ষেত্র বলছে, তো আমরা বলবো আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। এই লেখাটা লিখবা। লিখানোর পর তারপর সুতরাং আমরা বলতে পারবো, যে আমরা বলতে পারবো কি বলবো? যে এখানে এ সি কর্ণের মধ্যবিন্দু, দেখো আমরা সুন্দর করে লিখি, এ সি কর্ণের মধ্যবিন্দু, যেহেতু এই প্রথম ওই লাইনটা লিখবা, যেহেতু আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে কী করে? সমদ্বিখণ্ডিত করে, এই জন্য এসি কর্ণের মধ্যবিন্দু এবং বিডি কর্ণের মধ্যবিন্দু পরস্পর কী হবে? সমান হবে। এটা লিখে ফেলবা, হ্যাঁ এই যে। সুতরাং এসি কর্ণের মধ্যবিন্দু এবং বিডি কর্ণের মধ্যবিন্দু সেম। তাহলে বলো এসি কর্ণের মধ্যবিন্দু কি? ও, আবার বিডি কর্ণের মধ্যবিন্দু ও, দুইটা সেম। আচ্ছা, তাহলে চলো এবার এসি কর্ণের মধ্যবিন্দুটা আমরা একটু বের করি। বলো এসি কর্ণের মধ্যবিন্দু কেমনে বের করবা? লক্ষ্য করো, এই বিন্দুর বুঝ কত? 3, এই বিন্দুর বুঝ কত? 8। তাহলে কত হবে এখানে? এখানে হবে দুই প্রান্তের বুঝের যোগফল ডিভাইডেড বাই 2। মধ্যবিন্দুর কোটি বের করবা। এখানে কত কোটি? 2। এখানে কোটি কত? -3। তাহলে 2 প্লাস -3, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে না? -3 ডিভাইডেড বাই 2। এটা ছিল ভাইয়া এসি কর্ণের মধ্যবিন্দু। এবার আসো বিডি কর্ণের মধ্যবিন্দুটা বের করি। তাহলে বিডি কর্ণের দুই প্রান্তের বুঝের যোগফল। তাহলে আসো এখানে বুঝ কত? x প্লাস ওইখানে বুঝ কত? 2 ডিভাইড বাই 2, কমা, তারপর কোটির যোগফল y -1 ডিভাইড বাই 2। তাহলে বলো এটা কোন বিন্দুর স্থানাঙ্ক? এটাও ও বিন্দুর স্থানাঙ্ক, আবার এটাও কার? ও বিন্দুর স্থানাঙ্ক। তাহলে দুইটা একই বিন্দুর স্থানাঙ্ক না? তাহলে একই বিন্দুর স্থানাঙ্ক হলে বুঝগুলো সমান লিখতে পারবো, খুঁটিগুলো সমান লিখতে পারবো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি প্রশ্নমতে x প্লাস 2 ডিভাইড বাই 2, এই বিন্দুর বুঝ আর এই বিন্দুর, এই যে এই বিন্দু, এই দুইটা সেম বিন্দু, তাহলে এদের বুঝ সমান হবে। তাহলে এখানে বুঝ কত? x প্লাস 2 ডিভাইড বাই 2, এখানে বুঝ কত? 3 প্লাস 8 ডিভাইড বাই 2, দুইটা পরস্পর কীভাবে সমান হবে? তাহলে এখানে দেখো 3 প্লাস 8 মানে কত? 11 ডিভাইড বাই 2। তাহলে 2 কাটা যায়, তাহলে x এর মান কত? দেখো তো 2 কাটা দিব তো x এর মান, a প্লাস 2 পাশে গেলে কি -2 না? তাহলে 11 - 2, তার মানে x এর মান 9। ওকে, এবার আসো খুঁটি কেমনে বের করবা? সিম্পল, দুই প্রান্তের খুঁটি সেম হবে। তাহলে y -1 ডিভাইড বাই 2, এটা মধ্যবিন্দুর খুঁটি, এটাও একই মধ্যবিন্দুর খুঁটি, দুইটা সেম। তাহলে এখানে কত হবে বলো? এটা হচ্ছে তোমার -1 ডিভাইড বাই 2। তাহলে ওয়াইটা একটু দেখি, হ্যাঁ বুঝতে পারছো তো?
2 আর 2 কাটা যায়, তাহলে -1 ওপাশে গেলে কত +1, তাহলে -1 +1 তার মানে কত 0। সুতরাং আমরা কি বলতে পারি ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 9,0। সুতরাং কি বলা যায়, সুতরাং উত্তর আমরা লিখতে পারি এখানে, যেখানে লিখে দিবা নির্ণয়ে ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক কত বলো, সরি আমরা বলতে পারি ডি বিন্দুর স্থানাঙ্ক কত, ডি বিন্দুর স্থানাঙ্ক ভুজের মান হচ্ছে 9, খুঁটির মান হচ্ছে কত 0। এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে না? ওকে, তাহলে এই কনসেপ্টটা ব্যবহার করে আশা করি চতুর্থ শীর্ষবিন্দু রিলেটেড যে কোনো ম্যাথ তুমি সলভ করতে পারবা। এখন মজার ব্যাপার দেখো, এখন হচ্ছে আমরা এটা চাইলে শর্টকাটও করতে পারি, যেমন তোমাকে যখন পরীক্ষায় হলে দিবে তুমি চাইলে শর্টকাটও করতে পারবে। কীরকম জানো, আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কি হয় সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি এই এডি এবং বিসি এই বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, তাহলে এই যে এডি বাহুর ক্ষেত্রে যে পরিবর্তন হবে তা আমি বলতে পারি না বিসি বাহুর ক্ষেত্রেও সেম পরিবর্তন হবে। কেন? কারণ তারা পরস্পর কি বলে সমান্তরাল এবং সমান এবং সমান্তরাল বলে। ঠিক একই কথা বলতো এ বি আর ডিসি পরস্পর সমান এবং কি সমান্তরাল, তাহলে এ বির মধ্যে বুজ এবং খুঁটির যা পরিবর্তন হবে ডিসির মধ্যেও একই পরিবর্তন হবে না, যেহেতু দুইটা পরস্পর কি সমান এবং সমান্তরাল। ক্লিয়ার? অর্থাৎ আমি বলতে পারি এ ডির মধ্যে যে পরিবর্তনগুলো হবে বিসির মধ্যেও একই পরিবর্তন, আবার এ বির মধ্যে যে পরিবর্তন হবে একই পরিবর্তনটা ডিসির মধ্যে হবে, যেহেতু বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কি সমান্তরাল। চলো এখন আমরা ওই যে কম কম বেশি বেশি এই কনসেপ্ট দিয়ে এইটা সমাধান করতে পারি কিনা দেখো, বুঝো খুবই সিম্পল, খুবই সহজে করতে পারবা। লক্ষ্য করো, তোমাকে যদি আমি বলি ভাইয়া একটু বুঝো তো, এই যে দেখো আগে বুঝের হিসাবটা দেখো ভাইয়া, বলো বুঝ এখানে লক্ষ্য করো তো, এখানে 2 ছিল, বুঝটা এখান থেকে 2 থেকে কত হয়ে গেছে একটু বলো আমারে। এই যে বুঝ 2 ছিল, এই বরাবর তুমি এই বরাবর হিসাব করো, বুঝ 2 ছিল, তুমি এই বরাবর বলতে পারো, এই বরাবর তোমার ইচ্ছা, তুমি চাইলে এই দুইটা বাহুর রেসপেক্ট বের করতে পারো অথবা এই দুইটা বাহু নিয়ে কাজ করতে পারো, তোমার ব্যাপার, যেদিক দিয়ে করো উত্তর মিলবে। তাহলে বলো বুঝ কত 2 থেকে কত হয়েছে 8। আচ্ছা ভাই বাড়ছে না কমছে? বাড়ছে, তাহলে 2 থেকে 8 তাহলে কত বেশি হয়েছে বলো? 6 বেশি, 6 বেশি, 6 বেশি হয়েছে, তাহলে 2 থেকে 8 তাহলে বুঝ কত বাড়ছে 6। তাহলে বিসিতে যেহেতু বুঝ 6 বাড়ছে ডেফিনেটলি এটাতেও 6 বাড়বে, যেহেতু সমান পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে বলবো ছিল 3, 6 বাড়াই দাও, তাহলে 3 + 6 তার মানে কত 9। দেখো তো এই বিন্দুর বুঝ 9 আসছিল কিনা? অবশ্যই আসছে, দেখছো শর্টকাট। এবার আসো কুটির দেখো ভাইয়া, একটু কুটির ব্যাপারটা লক্ষ্য করতো, একটু মনোযোগ দিয়ে। হ্যাঁ কুটি দেখো, -1 ছিল, -1 থেকে কত হয়েছে -3 হয়েছে। আচ্ছা কমছে না বাড়ছে? অবশ্যই কমছে। -1 ছিল হয়ে গেছে কত -3, তাহলে কত কমছে? 2 কমছে, এখানে 2 কম, তাহলে এই বরাবর খুঁটির কতটুকু কমে গেছে? 2 কমে গেছে, তাহলে এখানেও খুঁটি কত কমে যাবে? 2 কমে যাবে। তাহলে দেখো ছিল 2, এখানে যখন যাবে 2 কমে যাবে, তাহলে 2 থেকে 2 কমে দাও 2 - 2 তার মানে কত 0। দেখো তো মিলছে কিনা ভাইয়া? এডি বিন্দুর স্থানাঙ্ক 9,0 আসছে, সহজ না? আচ্ছা কেউ যদি এদিক দিয়ে হিসেব করতে পারো তাও পারবা, দেখো এদিক দিয়ে হিসেব করতে পারবো। দেখো কেউ যদি চাও আমি এদিক দিয়ে হিসেব করবো, পারবা। দেখো এখানে 2 থেকে বলো কত, এই যে দেখো 2 থেকে কত হয়েছে? এদিকে 2 থেকে বুঝ 3 হয়েছে, তাহলে বলো এই বরাবর বুঝ কতটুকু বাড়ছে? 1 বাড়ছে। কত বাড়ছে? 1, তাহলে এখানেও 1 বাড়বে, তাহলে 8 থেকে 1 বাড়াই দাও, তাহলে 8 থেকে 1 বাড়াই দিলে কত 9, তাই না? এবার কুড়ি দেখো -1 ছিল, বলো -1 থেকে কত হয়েছে? 2 হয়েছে, তাহলে -1 থেকে 2 হয়েছে, কুটি কি বাড়ছে নাকি কমছে? ডেফিনেটলি বাড়ছে। কত বাড়ছে? 3, তাহলে এদিকেও 3 বাড়বে, তাহলে -3 থেকে 3 বাড়াই দাও, তাহলে -3 + 3 তার মানে কত 0। বুঝছে না? বলো সহজ না? একদম ইজি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চাইছে, এটা পারবা। দেখো তুমি এ বিন্দু জানো, বি বিন্দু জানো, সি বিন্দু জানো, ডি বিন্দু জানো, তাহলে ভাই আমরা কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পারবো না? অবশ্যই পারবো। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, বলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যখন বলবে আয়ত, এটা তোমরা নিজ দায়িত্ব করবে। হ্যাঁ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা কি করবা বলো? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা দৈর্ঘ্য কি? এ বি ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থ কি ধরো বিসি, এই যে করতে পারবো না? এবার এ বি, এটুকু দূরত্ব কি তোমরা বের করতে, এটুকু দৈর্ঘ্য কি বের করতে পারবো না? পারবা। 2টা বিন্দু জানো, এ বিন্দু জানো, বি বিন্দু জানো, তাহলে 2টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র কি শিখছো না? মনে আছে? ওই মধ্যবিন্দুর দূরত্বের সূত্র এখানে অ্যাপ্লাই করবা এ বি, ঠিক একইভাবে বি বিন্দু জানো, সি বিন্দু জানো, 2টা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র অ্যাপ্লাই করবা বিসি। এবার এই 2টা দূরত্ব গুণ করলে তুমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবা।
বলো সহজ না? আশা করি পারবা। ওকে, এবার আসো আমরা নেক্সটে যাই। আচ্ছা এখানে একটু দেখো, এই ম্যাথটা একটু দেখো, এখানে কি বলতেছে, এটাও বিন্দুদ্বয়ের শীর্ষবিন্দু হয়, তাহলে অপর শীর্ষবিন্দু কি নির্ণয় করে, স্থানাঙ্ক নির্ণয় করে। আচ্ছা তো আমরা একটা কাজ করি, একটা রম্বস অঙ্কন করে ফেলি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা রম্বস অঙ্কন করা, ঠিক আছে? তো আমরা একটা রম্বস অঙ্কন করি। তাহলে দেখো আমরা একটা রম্বস অঙ্কন করি, ঠিক আছে? এই যে তাহলে আচ্ছা এটা একটা মনে করো রম্বস, হ্যাঁ মোটামুটি হয়েছে না? ওকে, এটা একটা রম্বস, ঠিক আছে? তো এই রম্বসের আমরা বিন্দুগুলো একটু সিলেক্ট করি। এটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে দিছে কত, দিছে 2,5, এই যে 2,5। তাহলে প্রথম বিন্দু এখানে রাখবো দ্বিতীয় বিন্দুকে, তাহলে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক কত বলো? দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,9, 5,9। আচ্ছা তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক কত? সির স্থানাঙ্ক কত? 6,8। আমাদেরকে কি বলছে, অপর শীর্ষবিন্দু অর্থাৎ ডি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ককে আমরা কি ধরে নিব? এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই। তাহলে এখানে লিখবা, মনে করি ডি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, ঠিক আছে না? এবার আসো, এরপর যে জিনিসটা তুমি বলবা সেটা হচ্ছে, আমরা জানি যে এখানে কর্ণ, একটা কর্ণ হচ্ছে কি বলো, এসি কর্ণ, এবং আরেকটা কর্ণ হচ্ছে বিডি কর্ণ, এই যে বিডি কর্ণ, এই যে বিডি কর্ণ, ঠিক আছে? এই দুইটা কর্ণ পরস্পরকে দেখো একটা বিন্দুতে কি করছে বলো, ছেদ করছে না? এইটাকে আমরা বলবো মধ্যবিন্দু। ও তাহলে আমরা জানি, বলো ওই যে কথা, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমদ্বিখণ্ডিত করলে এসি এর মধ্যবিন্দু এবং বিডি এর মধ্যবিন্দু সমান। তাহলে আগের মতো করে ম্যাথটা করতে পারবে না, এসি কর্ণের মধ্যবিন্দু ও বিডি কর্ণের মধ্যবিন্দু সমান, এই শর্তটা ধরে আগের মতো করে এখানে এক্স এবং কার মান বের করবা, ওয়াই এর মান। তো আশা করি এটা তোমাদের জন্য আমি দায়িত্ব দিলাম, তুমি এটা সলভ করবা আগের মতো করে, ঠিক আছে? অর্থাৎ কর্ণগুলোর দুইটা কর্ণের মধ্যবিন্দু পরস্পর কী হবে, সমান হবে, ওই কনসেপ্টটা। তো এখন আসলে একটু শর্টকাট দেখি তো করা যায় কিনা, দেখি একটু আমরা একটু পারি কিনা শর্টকাটে, হ্যাঁ এটা একটু পারি কিনা দেখি। দেখো ভাইয়া বলো, এখানে তুমি যে কোনো একটা চিন্তা করো, হ্যাঁ এদিক দিয়ে চিন্তা করো বা উপরে যে কোনো একটা দিয়ে চিন্তা করলে হয়। দেখো 5 থেকে এখানে কত হয়েছে ভাই, আমাকে একটু বলতে পারবা? ভাইয়া 5 থেকে এখানে 6 হয়েছে, তাহলে বিসি বরাবর বুঝ কি বাড়ছে না? আচ্ছা ভাইয়া কত বাড়ছে জানো? 1 বাড়ছে। কত বাড়ছে? 1 বেশি হয়েছে, 1 বেশি হয়েছে, 1 বেশি হয়েছে, তাই না? তাহলে যদি 1 যদি বেশি হয়, তাহলে বিসিতে বুঝের পরিবর্তন যদি 1 বাড়ে, তাহলে ডেফিনেটলি এডিতেও 1 বাড়বে। তাহলে এবার বলো, ছিল 2, তাহলে 2 থেকে এখানে আসতে 1 বাড়বে, তাহলে 2 + 1, তার মানে এখানে এক্স এর মান হবে 3, এক্স এর মান কত হবে? 3। এবার আসো কুটিতে কত ভাইয়া? 9 থেকে 8, 9 থেকে 8, এটা কি বাড়ছে না, এটা কমছে। কত কমছে? 1 কম, 1 কম। তাহলে এটাকে যদি 1 কমে, তাহলে ডেফিনেটলি এটাতেও 1 কমবে, যেহেতু পরস্পর সমান এবং সমান্তরাল। আচ্ছা 5, তাহলে 9 থেকে 8 1 কমছে, তাহলে এখানে গেলে 1 কমবে, তাহলে 5 থেকে কুটি 1 কমাই দাও, তাহলে কত? 4। তাহলে সুতরাং এই ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ভাইয়া, ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত? 3,4। এবার তুমি মিলাই নিও, তুমি আগের মতো করে দেখবা এটা ডেফিনেটলি 3,4 হয়। আচ্ছা চলো এবার আমাদের কি নির্ণয় করতে বলছে, দেখো আমাদের চাইছে আসলে রম্বসের ক্ষেত্রফল। হ্যাঁ আমরা রম্বসের ক্ষেত্রফল কি তোমরা সবাই জানো যে সেটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে কি মনে আছে তোমাদের? অবশ্যই মনে থাকার কথা, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে ভাই একটা কর্ণ হচ্ছে কি এসি, আরেকটা কর্ণ হচ্ছে কি বিডি, এই দুইটা কর্ণকে গুণ করলে এবং সেটাকে 2 দ্বারা ভাগ করে তুমি রম্বসের ক্ষেত্রফল পাবা। তাহলে আমরা দেখি তো এসি কর্ণটা একটু বের করে দিই। এসি কর্ণ কী হবে? √, বুঝদ্বয়ের বিয়োগফল। তাহলে এখানে বুঝ 2, এখানে বুঝ কত 6, তাহলে কত হবে 6 - 2 হোল স্কয়ার প্লাস কুড়িদ্বয়ের বিয়োগফল। কুড়িদ্বয়ের বিয়োগফল কত হবে? 8 - 5 হোল স্কয়ার। তাহলে কত আসে দেখো তো একটু, এটা হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার করলে হচ্ছে তোমার 16। তাহলে এখানে 4 উপর স্কয়ার করলে হচ্ছে 16 প্লাস এখানে হচ্ছে 3 উপর স্কয়ার করলে, আচ্ছা এটা হচ্ছে 5, এসির মান পাইলা 5। এবার বিডি, বিডি আচ্ছা বিডির ক্ষেত্রে দেখো বুঝের পরিবর্তন, এখানে বুঝ কত 5, এখানে বুঝ 3, তাহলে 5 - 3 হোল স্কয়ার প্লাস কুটির বিয়োগফল, তাহলে কুটি কত 9 - 4 হোল স্কয়ার। এটাতে কত আসে √, এখানে 2 উপর স্কয়ার করলে 4 প্লাস এখানে 5 উপর স্কয়ার করলে তাহলে এখানে আসতেছে তোমার √29, ঠিক আছে না? √2 স্কয়ার প্লাস 5 স্কয়ার, হ্যাঁ ঠিক আছে √29। ওকে এবার আসো, তাহলে সুতরাং ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হাফ ইন্টু 5 ইন্টু √29।
তাহলে সুতরাং আমরা কি বলতে পারি 5√29 ডিভাইড বাই 2 বর্গ একক, বর্গ একক। ঠিক আছে, পারবা? ওকে। আর যদি ক্ষেত্রফল হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে কি বাহু স্কয়ার, অর্থাৎ একটা দৈর্ঘ্য বের করে সেটাকে বর্গ করে দিলে তুমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পারবা না? ওকে। আচ্ছা, পরের ধাপটা একটু আমরা দেখি, আরেকটা এই যে আমরা এটা একটু করি, হ্যাঁ এটা একটু করে আমাদের তারপর হচ্ছে এখানে শেষ হয়ে যাবে। ওকে। আচ্ছা, তো এখন দেখো আমরা কি বলা হচ্ছে, কোনো সামুদ্রিকের একটি কর্ণের প্রান্তবিন্দু দৈর্ঘ্য, আচ্ছা কর্ণের প্রান্তবিন্দু দৈর্ঘ্য স্থানাঙ্ক দেওয়া আছে এবং তৃতীয় শীর্ষবিন্দু দিছে। আচ্ছা, তৃতীয় শীর্ষবিন্দু দেওয়া আছে, আচ্ছা তৃতীয় শীর্ষবিন্দু দেওয়া আছে, চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হচ্ছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা দেখো, আমরা কর্ণের যেহেতু বলছে তাহলে একটা জিনিসটা কাজ করতে পারে, সেটা হচ্ছে দেখো এই জিনিসটা খুবই সহজ। দেখো, আচ্ছা সরি, এই যে আমরা আগে একটু সমান্তরিকটা অঙ্কন করে ফেলি। এই যে একটি কর্ণের প্রান্তবিন্দু দৈর্ঘ্যের স্থানাঙ্ক। আচ্ছা, একটি কর্ণের প্রান্তবিন্দু, তাহলে আমরা কর্ণগুলো একটু লিখে নিই। ধরো আমাদের কর্ণটা, একটা কর্ণটাকে আমরা এই যে এই পয়েন্টে লিখলাম, হ্যাঁ এই পয়েন্টের যে কর্ণটা সেটাকে, আচ্ছা আমি নামকরণগুলো করে দিচ্ছি, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। ঠিক আছে, সো বুঝো এবার একটি কর্ণের প্রান্তবিন্দু, তাহলে কর্ণকে আমরা বলছিলাম কর্ণকে তুমি অলওয়েজ চেষ্টা করবো হচ্ছে প্রথম এবং তৃতীয় শীর্ষবিন্দুর মধ্যে রাখতে, না হয় দ্বিতীয় এবং চতুর্থ শীর্ষের মধ্যে রাখতে। যেহেতু আমাদের তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে, তাহলে কর্ণগুলোকে আমাকে ডেফিনেটলি দ্বিতীয় বিন্দু এবং চতুর্থ বিন্দুর মধ্যে রাখতে হবে। ওকে, তাহলে আসো। আচ্ছা, এখানে আমরা চতুর্থ বিন্দু হিসেবে অনেকে বলবো চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, চতুর্থ শীর্ষবিন্দু বলতে আমরা এখানে এটাকেও বিবেচনা করতে পারি। ঠিক আছে, এটা কোনো ম্যাটার করে না। তাহলে আচ্ছা, আমরা এবার একটু চিত্রটা আঁকি। দেখো এখানে আমি যদি বলি, দেখো এই যে এটা হচ্ছে আমাদের একটা কর্ণ, এসি কর্ণ, এবং এটা হচ্ছে আরেকটা কর্ণ, হ্যাঁ এটা হচ্ছে আরেকটা কর্ণ। ঠিক আছে, এবার এটা হচ্ছে আরেকটা কর্ণ। ওকে, এবার আসো আমরা ধরে নিচ্ছি কর্ণ দুইটার স্থানাঙ্ক, তাহলে কর্ণের প্রান্তবিন্দু এই যে একটা কর্ণ হচ্ছে কত ভাইয়া, একটা কর্ণ হচ্ছে 3,-4, 3,-4, আরেকটা কর্ণ হচ্ছে কত, আরেকটা কর্ণ হচ্ছে এই যেটা, এটা কত -6,5। ঠিক আছে না? এবার সি বিন্দুটা দেখো, তৃতীয় শীর্ষবিন্দু কত বলছে বলো তো, -2,-1। এই যে তাহলে একটা কর্ণের 3,-4, আরেকটা হচ্ছে -6,5, এবং একটা চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে -2,-1। আচ্ছা, আমরা চতুর্থ বিন্দু হিসেবে এটাকে ধরে নিব, তাহলে এটার স্থানাঙ্ক আমরা ধরে নিব x, y। তাহলে ঠিক আগের মতো তুমি এখানে কিসের কনসেপ্ট ব্যবহার করবা, মধ্যবিন্দুর কনসেপ্ট। এসি কর্ণের মধ্যবিন্দু এবং বিডি কর্ণের মধ্যবিন্দু সেম, তাহলে এই শর্তটা ধরে আগের মতো করে এক্স এবং ওয়াই বের করবা। এটা তোমাদের জন্য বাড়ির কাজ দিলাম, অবশ্যই পারবা। এবার আসলে আমরা দেখি শর্টকাট একটু পারি কিনা, দেখি। দেখো শর্টকাট অবশ্যই পারবা, এটা খুব বেশি সহজ, তুমি একটু চিন্তা করলে বের করতে পারো। যেমন দেখো আমি একদিকে চিন্তা করি, হ্যাঁ ধরো -2 থেকে দেখো এইদিকে বুঝ কত বাড়ছে, দেখো -2 থেকে 3 হয়েছে। আচ্ছা ভাই কত বাড়ছে বলতে পারবা? 5 বাড়ছে। 5 কেমনে? -2 থেকে 0 হয়েছে প্রথমে, 0 থেকে আবার 3, টোটাল কত বাড়ছে? 5। তাহলে বুঝ কত বেশি হয়েছে? 5 বেশি হয়েছে। তাহলে এখানে যদি 5 বেশি হয় তাহলে এখানেও 5 বেশি হবে। তাহলে এবার দেখো -6 থেকে এখানে যখন যাবে বুঝটা 5 বাড়বে। তাহলে -6 এর সাথে বুঝ 5 বাড়ায় দাও, 12 মানে কি যোগ করা, তাহলে -6 + 5, তার মানে x এর মান হচ্ছে কত? -1। ক্লিয়ার না? এবার আসো কুড়ি দেখি, কুড়ি কত? -1 থেকে -4 হয়েছে। আচ্ছা বাড়ছে না কমছে? কমছে, কমছে। -1 ছিল -4 হয়েছে, কমে গেছে। কত কমে গেছে? 3। তাহলে কোটি কত কমে গেছে? 3 কম। তাহলে এই বরাবরও কোটি 3 কম হবে। তাহলে দেখো 5 ছিল, এখানে গেলে 3 কমে যাবে। তাহলে 5 - 3, তার মানে কত ভাইয়া? এখানে হচ্ছে তোমার 3 কমে গেলে 5 থেকে 3 যদি কমায় দাও তাহলে কত হবে? 2। সুতরাং আমরা কি বলতে পারি? চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1,2। বুঝতে পারছো? তাহলে তোমরা এবার ওই যে আগের মতো আমরা যে কনসেপ্টটা ব্যবহার করছি সেই কনসেপ্ট দিয়ে ম্যাথগুলো করবা। ওকে, ধন্যবাদ সবাইকে। আমরা নেক্সট ক্লাসে এই অধ্যায়ের আরেকটা টাইপ বাকি আছে, সেটা হচ্ছে অনুপাত নির্ণয়। ঠিক আছে, সো অনুপাত নির্ণয় সংক্রান্ত ম্যাথ আছে আর ত্রিভুজের বর্গকেন্দ্র, এই দুইটা টপিক আমরা নেক্সট ক্লাসে পড়াবো। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।